আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, তাহলে তোমরা কি হাড়হাড্ডির নামগুলো তোমাদের মনে আছে কিনা, বা যারা ক্লাসটা করেছো ব্যাপারটা ইজি হয়েছে কিনা একটু জানাও তো, পারবে কিনা? হ্যাঁ, এফবিতেও শুরু হয়েছে, দেখো তো, তাই না? এফবিতে শুরু হয়েছে তো। ওরে বাবা, বিশাল কমেন্ট! স্বপ্ন আহমেদ, স্বপ্ন আহমেদ, বায়োলজি বইটা তো তোমরা কিনতে পারবা, তোমাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট তো দেওয়া আছে অনেক আগে থেকেই। পুরোটা তোমাদের 450 টাকা। আমাদের ফাহাদ বায়োলজি, ফাহাদ একাডেমি ওয়েবসাইট থেকে নিতে পারবা। ওকে, কমেন্টে সাদমিন তরু বলেছে, হিয়া ভাইয়া মুতামুতি। মুতামুতি কি আপু? ও সরি, মোটামুটি হবে। ওটা মোটামুটি, নট মুতামুতি। কি বলো তুমি? ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। ওকে, এফবিতে হচ্ছে তো ক্লাস, এই যে কমেন্ট করছে সুমাইয়া সুলতানা। হুম, এফবিতে হচ্ছে, এফবিতে হচ্ছে না? কি বলো? দাঁড়াও, আমি চেক করি দেখি হচ্ছে কিনা। হচ্ছে, এই যে এফবিতে হচ্ছে। আচ্ছা, আমি একটা মেনশন, সবাইকে এভরিওয়ানকে মেনশন করি। এই যে সবাইকে একটা সালাম দিয়ে দিলাম, সবাইকে সালাম দিয়ে দিয়েছি। ওকে, তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আমাদের টার্গেট হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, বোর্ড ঝামেলা করিস না। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সব ওকে আছে। আমরা এখন বইটা বের করি। সো আমরা গত ক্লাসেও কিন্তু বই পড়েছিলাম, তাই না? চলন এবং অঙ্গ চালনা। আচ্ছা, সো আজকে আমাদের টপিক বাকি আছে 4টা। বুঝছো ছেলেমেয়েরা? আমাদের টপিক বাকি আছে কয়টা? 4টা। একটা হলো অস্থি, একটা হলো তরুণাস্থি, পেশি। মূলত এই 3টা টপিক থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। আর সবার শেষে আছে রোগ, হাড় ভাঙ্গা, স্থানচ্যুতি, মচকানো। এখান থেকে কম প্রশ্ন আসে। তো শুরুতে আমরা আজকে পেশি নিয়ে কথা বলবো। বলো, কি নিয়ে কথা বলবো? পেশি নিয়ে। ঠিক আছে, চলো শুরু করি। তো আমি তোমাদেরকে যে পৃষ্ঠাটা বের করতে বলি তোমরা সেখানে চলে যাও। পৃষ্ঠা নাম্বার 311। তোমরা সবাই 311 পৃষ্ঠায় চলে যাও। পেশি থেকে যে ছকটা পড়লেই তুমি কমন পাবা সেটা হলো 3 ধরনের পেশি আছে। দেখো, এই 3 ধরনের পেশির একটা তুলনামূলক আলোচনা করা আছে এইখানে।
ছবি বাদে 13টা পার্থক্য করা আছে, 13টা। 315 পৃষ্ঠায় 13টা পার্থক্য করা আছে। তাহলে 3 × 13, এই যে 39টা লাইন তুমি যদি মনে রাখতে পারো, দেখবে যে তুমি একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে গেছো। সো আমাদের প্রথম কাজ হলো আমরা এই ছকটা মনে রাখবো কিভাবে। আমার মুখস্থ করার দরকার নেই, এটা কিন্তু রিটেনে আসতে পারে। তো রিটেনে তো সর্বোচ্চ মার্ক 5 বা কত, তো রিটেনে আসলে আমার কিন্তু 3-4টা পয়েন্ট দিলেও হবে বা 5টা পয়েন্ট দিলেও হবে, 13টা পয়েন্ট তো দিতে হবে না। এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি তোমাদেরকে বলি। শুধু তুমি একটু চিন্তা করবা, যেহেতু এটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল, কিছু তো আইডিয়া তোমার আছে। দেখো 3 ধরনের পেশি, একটা হচ্ছে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃদপেশি। তুমি এই 3 ধরনের পেশির শুধুমাত্র এই ছবিটার খেয়াল করবা। বলো কি খেয়াল করবা? ছবিটা। তুমি যদি এই ছবিটা খেয়াল করতে পারো বা মনে রাখতে পারো, তাহলে তোমার সকল বৈশিষ্ট্য হয়ে যাবে। আর একটা কনসেপ্ট লাগবে, চলো আমরা একটু শুরু করি। ঐচ্ছিক পেশি যেটা, অর্থাৎ যে পেশি আমি আমার ইচ্ছা অনুযায়ী নাড়াতে পারি, আমার শরীরে যা কিছু আমি নাড়াচাড়া করছি সব হলো ঐচ্ছিক পেশি। এই যে হাত নাড়াচ্ছি, তাহলে হাতের পেশি হলো ঐচ্ছিক পেশি, ইচ্ছা মতো নাড়াচ্ছি। এই পেশিগুলো আমার হাড়ে লেগে আছে, হাড্ডিতে লেগে আছে, জানো, কঙ্কালে লেগে আছে, তাই ঐচ্ছিক পেশির অপর নাম কঙ্কাল পেশি। এখন এই পেশিগুলো কেমন দেখো, নলাকার, দেখছো, নলের মতো। আমি পারলে আলাদা করে বোঝানোর খাতিরে এঁকে দেই। সো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃদপেশি। তো ঐচ্ছিক পেশিগুলো এরকম নলাকার, নলাকার, এবং এরা একটা আরেকটার সাথে এভাবে লেগে লেগে থাকে। অনৈচ্ছিক পেশি হচ্ছে এরকম মাকু আকৃতির, দুই প্রান্ত সূচালো, মাঝখানটা চওড়া। হৃদপেশি ও নলাকার, তবে এই পেশির কোষগুলো এরা একটা আরেকটার সাথে কি শাখা দিয়ে কানেক্টেড। লক্ষ্য করো, আচ্ছা খুব খেয়াল করো ভালো করে। হৃদপেশি, এই যে একটা পেশির কোষ, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, এপাশে এটা একটা কোষ, এটা একটা কোষ। এই দুই কোষের মাঝখানে এই যে অংশটা দেখছো, দুই কোষের মাঝখানে একটা ডিস্ক থাকে, একে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টার মানে দুইটার মাঝখানে, হ্যাঁ, সেটাকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক। আর লিখলাম না, ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হৃদপেশিতে থাকে। আবার দেখো এই কোষটার সাথে এই কোষের এই যে একটা কানেকশন আছে, এটাকে বলে শাখা, এটাকে বলে শাখা, বুঝছো? তাহলে শাখা আছে আর ইন্টারক্যালেটেড ডিস্ক আছে হচ্ছে হৃদপেশির। এই দুইটা কথা মাথায় রাখবা। প্রশ্ন হচ্ছে কেন হৃদপেশির শাখা আছে, ইন্টারক্যালেটেড ডিস্ক আছে? কারণ হৃদপিণ্ড যখন সংকুচিত হয়, ধরো হৃদপিণ্ডের নিলয় সংকুচিত হবে, পুরো নিলয়ে দুইটা কিন্তু একসাথে সংকুচিত হয়। তাহলে নিলয়ের প্রাচীরে যত পেশি আছে তাদের সবাইকে একসাথে কাজ করা লাগে। এখন আমি একটা পেশি কোষ, আমার পাশে আর একটা পেশি কোষ, দুটোকেই যদি একসাথে সংকুচিত হওয়া লাগে, তাহলে আমার সাথে ওর অবশ্যই কি কানেকশন থাকা লাগবে, যাতে আমি সংকোচন হলে ওও কি হতে পারে, সংকোচন হইতে পারে। এজন্য হৃদপেশি একটা কোষ আর একটা কোষের সাথে দুইটা জিনিস দিয়ে যুক্ত, একটা শাখা আর একটা ইন্টারক্যালেটেড ডিস্ক। তবে হৃদপেশি এবং ঐচ্ছিক পেশি দুজনই নলাকার, পার্থক্য হলো এর শাখা আছে এবং ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, এদের এইগুলো কিছুই নাই। এবার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও তো কোন পেশিটা সবচেয়ে বেশি শক্তিশালী, একটু কমেন্টে জানিয়ে দাও তো কোন পেশিটা সবচেয়ে বেশি শক্তিশালী। আচ্ছা হৃদপেশি তোমরা কেন বলছো বাবু? তুমি বলো তো, তোমার এই যে হাত, এইটাকে তুমি যে পরিমাণ ঘোরাতে পারবা, এই যে যত ফাস্ট ঘোরাতে পারবা বা তুমি যে স্পিডে দৌড়াতে পারবা, তোমার হার্ট কি অত স্পিডে কাজ করে, অত স্পিডে পাম্প করে? খুবই কমন সেন্স ভাইয়া, ঐচ্ছিক পেশি সবচেয়ে শক্তিশালী।
তাহলে মনে রাখবা যে পেশি সবচেয়ে শক্তিশালী আল্লাহ তাআলা সেই পেশিতে একটা পেশি কোষে তো একটাই নিউক্লিয়াস থাকে, তাই না? কিন্তু যেহেতু এই ঐচ্ছিক পেশি অনেক বেশি শক্তিশালী, আল্লাহ তাআলা এই পেশিতে একাধিক নিউক্লিয়াস দিয়েছে। তো একটা কোষে নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, তো যে পেশিতে একাধিক নিউক্লিয়াস তার নিউক্লিয়াসগুলো থাকে পরিধি বরাবর। এই যে পরিধি বরাবর থাকে, বুঝছো? পরিধি বরাবর থাকে। তাহলে ঐচ্ছিক পেশিতে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, অনেক নিউক্লিয়াস, একাধিক, প্রায় কয়েকশো। আর বাকি দুইটা পেশিতে নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। একটা কোষে একটাই নিউক্লিয়াস কেন্দ্রে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর একটা কথা হচ্ছে, এটাও কমন সেন্স, যেহেতু ঐচ্ছিক পেশি অনেক বেশি শক্তিশালী, তাহলে এর আবরণটাকে আল্লাহ তাআলা অনেক বেশি পুরু করে দিয়েছে যাতে করে ছিঁড়ে না যায়। তার মানে ঐচ্ছিক পেশির আবরণ যদি মনে করো এইটা যদি ঐচ্ছিক পেশির আবরণ হয়, এই পেশিকোষের এই আবরণটা অনেক বেশি পুরু। তো এই আবরণটার নাম কি আসলে? এটাও একই রকমভাবে পুরু হবে। তো পেশিকে আমরা বলি সার্কো। পেশিকে আমরা দুইটা নামে ডাকি, মনে রাখবা। একটা হলো সার্কো, আরেকটা হলো মায়ো। পেশির আরেকটা নাম হচ্ছে মায়ো। পেশিকে আমরা দুইটা নামে ডাকি বায়োলজিতে। পেশিকে আমরা দুইটা নামে ডাকি, একটা হচ্ছে সার্কো আর একটা হচ্ছে মায়ো, বুঝছো? তো লেমা শব্দের অর্থ হচ্ছে পর্দা। লেমা মানে পর্দা। তাহলে পেশির পর্দাকে আমরা বলি সার্কোলেমা, বুঝছো? পেশির এই আবরণকে আমরা কি বলি? সার্কোলেমা। তবে এখানে ভাষাগত একটা ব্যাপার আছে। পেশির আবরণ যদি বলে তাহলে কিন্তু সার্কোলেমা হবে না। পেশি এক জিনিস আর পেশি কোষ বা পেশির তন্তু এক জিনিস। পেশি বললে এটা পুরো টিস্যুটাকে বোঝায়, হ্যাঁ। আর পেশি কোষ মানে পেশির তন্তু। তো সার্কোলেমা মূলত পেশি কোষের আবরণ, একটা কোষের আবরণ হচ্ছে সার্কোলেমা। তাহলে যদি বলে কোন পেশির সার্কোলেমা স্পষ্ট, তাহলে উত্তর হবে ঐচ্ছিক পেশি, কারণ সে অনেক বেশি শক্তিশালী। এখন দেখো তোমার পার্থক্য 13টা পয়েন্ট পড়া হয়ে গেছে। কিভাবে হয়ে গেল দেখো, চলো ইনশাল্লাহ দেখবো পড়া হয়ে গেছে। শুরু করি আমরা। প্রথমে দেখো, এটা নলাকার, এটা মাকু আকৃতির, এটা শাখা আছে, এটা আমরা পারি। ভাইয়া এই দুইটা তোমাদের কষ্ট করে মনে রাখতে হবে, অবশ্যই পড়া লাগবে। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এসেছিল কোন পেশির দৈর্ঘ্য আর ব্যাস কত, এটা মুখস্থ বিদ্যা, তোমাকে মনে রাখতে হবে। এইটা তোমার দায়িত্ব, বাকিগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে বলো তো, কার সার্কোলেমা অনেক বেশি পুরু? ঐচ্ছিক পেশি। তো যার সার্কোলেমা অনেক বেশি পুরু, তুমি যদি মাইক্রোস্কোপে দেখো তাহলে যেটা পুরু সেটাকে তুমি অনেক স্পষ্ট দেখতে পাবা। তাহলে ঐচ্ছিক পেশির সার্কোলেমা হলো স্পষ্ট, আর এটার ঠিক উল্টেই তো অনৈচ্ছিক, তাহলে এটা অস্পষ্ট। ওর বেলায়ও স্পষ্ট না হলেও সূক্ষ্ম সূক্ষ্ম। নিউক্লিয়াসের সংখ্যা কয়েকশো, ওদের কি একটা একটা। এখন আসো, ঐচ্ছিক পেশিকেই বলা হয় রৈখিক পেশি, মানে যার রেখা আছে। তাহলে আমি ছবির মধ্যে আরেকটা কাজ করে দেই। রেখা আছে, রেখা আছে ঐচ্ছিক পেশির এবং হৃৎপেশির। যেহেতু হৃৎপেশি ঐচ্ছিক পেশির মতোই দেখতে, হৃৎপেশিটাও নলাকার রেখা আছে, ওরাও নলাকার রেখা আছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেখা আছে কার? রেখা আছে কার? ঐচ্ছিক আর হৃৎপেশির, এটার নাই। এখন নিউক্লিয়াস কই থাকে? দেখো ঐচ্ছিক পেশির যেহেতু অনেক নিউক্লিয়াস, পরিধিতে থাকবে, আর অনৈচ্ছিক পেশির নিউক্লিয়াস কই থাকবে? কেন্দ্রে। কিন্তু লক্ষ্য করো তো, অনৈচ্ছিক পেশির যে কেন্দ্র, এই কেন্দ্রটা কি একটু স্ফীত না? মানে ফোলা না? স্ফীত মানে ফোলা। এর কেন্দ্রটা কি স্ফীত না? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কার নিউক্লিয়াস স্ফীত অংশে থাকে, তাহলে বুঝবে তুমি এটা অনৈচ্ছিক পেশি। আর যদি বলে কেন্দ্রে, তাহলে হৃৎপেশি। একটু আগেই দেখিয়েছি শাখা প্রশাখা থাকে কার? হৃৎপেশির। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কার? হৃৎপেশির। এই দুইটার এইগুলো থাকে না, বুঝছো? আচ্ছা, প্রকৃতি, যেহেতু এর নামই ঐচ্ছিক পেশি, সে ঐচ্ছিক, আর এর নামই অনৈচ্ছিক, সে অনৈচ্ছিক। কিন্তু হৃৎপিণ্ড তোমার কথা কি শোনে? তুমি তোমার হৃৎপিণ্ডকে একটু থামতে বলো তো, যে বাবু 1 মিনিট থামো, আমি একটু মুতু করে আসি, শুনবে? শুনবে না। সো এটাও কিন্তু প্রকৃতি হচ্ছে অনৈচ্ছিক। এখন আসো সংকোচনের ক্ষমতা।
কে দ্রুত শক্তিশালী? একটু আগেই পড়লাম, ঐচ্ছিক পেশি হচ্ছে দ্রুত এবং শক্তিশালী। তাহলে ভাইয়া দ্রুতর অপোজিটই হচ্ছে মন্থর, শক্তিশালীর অপোজিটই হচ্ছে কি দুর্বল। সো মন্থর মানে ধীরে কাজ করে, মানে দীর্ঘস্থায়ী। হার্টও কিন্তু দ্রুত কাজ করে, বাট তার একটা ছন্দ আছে। যেমন তুমি একটা খুব দৌড় দিলা, বাট তুমি একইভাবে কিন্তু সারাদিন দৌড়াবা না, কিন্তু তোমার হার্ট কিন্তু একই গতিতে সারাদিন পাম্প করছে। সো যদি বলে দ্রুত, বাট তার সামনে যদি পরিমিত থাকে, মানে তার একটা পরিমাপ আছে যে এত মিনিটে এতবার, বা ছন্দ আছে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে হৃদপেশি। এটা তো শুধুই হৃৎপিণ্ডে থাকবে। এই যে দেখো, মায়ো মানে পেশি, কার্ডিয়া মানে হার্ট। সো হার্টের পেশির নামই হলো মায়োকার্ডিয়াম। এখন এরা কোথায় থাকে? মনে রাখবা, যাদের নামে নালী আছে, নালী, এগুলো সবাই হচ্ছে অনৈচ্ছিক পেশি। বিশেষ করে আমার শরীরের ভেতরের যে অঙ্গগুলো, এগুলো অনৈচ্ছিক পেশি। এই যে জরায়ু, মূত্রথলি, এগুলোর উপর কিন্তু তোমার কন্ট্রোল নাই। এখন বিভিন্ন হাড্ডির সাথে লেগে থাকে ঐচ্ছিক পেশি, কারণ এটা কঙ্কাল পেশি, হাড্ডির সাথে লেগে থাকে ঐচ্ছিক পেশি। চোখ, আমরা চোখ মারতে পারি, যে চোখ নড়ছে, ঐচ্ছিক পেশি। তবে চোখের কিছু পেশি আছে অনৈচ্ছিক, কিন্তু এখানে যেহেতু চোখ ঐচ্ছিকে বলা আছে, আমরা ঐচ্ছিকই দেখাবো। চোয়াল আমরা নাড়াইতে পারি, ঠোঁট নাড়াইতে পারি। আমরা বাঁশ খাবো কোথায় জানো? আমরা বাঁশ খাবো গলবিলে। সো আমাদের মনে হচ্ছে না যে গলবিল অনেক ভেতরে, কিন্তু তুমি ঢোক গিলো, দেখো ঢোক গিললে গলবিলটা কিন্তু নড়বে। হাত দাও, এই যে গলবিল কিন্তু নড়বে। সো গলবিল হচ্ছে ঐচ্ছিক পেশি। মধ্যচ্ছদা, এই যে শ্বাস আমি ইচ্ছা করেই আটকায় রাখছি, দেখো মধ্যচ্ছেদা থেমে গেছে, তো এটা আমার কন্ট্রোলে। ইন্টারকোস্টাল পেশি, এই যে বুকের পরশুকার মাঝখানের পেশি, সো আমার কন্ট্রোলে। সো এগুলো সবই হলো ভাইয়া ঐচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি কি করে? দেহের বিভিন্ন অঙ্গ মুভ করে। আর আমি কি বলেছি? অনৈচ্ছিক মানে নালী, মনে রাখবা। তাহলে নালীর মধ্যে বস্তু চলাচল করবে কে? অনৈচ্ছিক। আর হৃদপেশি তো হৃদে স্পন্দন ঘটাবে। ভাইয়া বিলিভ করো, এইটা যদি তুমি পারো, তোমার পেশি পড়া শেষ। এখন কিছু মুখস্থ পড়া আছে, আর আমার কাজই হলো মুখস্থের পড়াগুলো খুব ইজি ওয়েতে তোমাদের ট্রিক দিয়ে হোক বা যে কোনোভাবে হোক মনে রাখানো। সে একটু পর তুমি সেটা খেয়াল করতে পারবে। চলো আমরা এখন নেক্সট একটা পড়ায় যাই। দেখো এখানে শুধু এই লাইনটাই মনে রাখতে হবে যে পেশি টানে কিন্তু ধাক্কা দেয় না। জাস্ট এই একটা কথা, মাসেল পুল ক্যান নট পুশ। পেশি পুল করতে পারে, টানে, ধাক্কা দেয় না। শুধু একটা কথাই পড়বা। এইবার দেখো, আসতেছি তোমাদেরকে একটা জিনিস দেখে, এগুলো আমরা ওই যে বৈশিষ্ট্যে পড়বো, এটা এই পার্থক্য লাগবে না। পেশি কি শেষ হয়ে গেল? দাঁড়াও। আচ্ছা, অস্থিপেশির সমন্বয় আছে, তার আগে একটা ছোট্ট টপিক আছে। দেখো, লিভার। কে কে একাডেমিকে লিভার পড়েছো বলো তো আমাকে? লিভার কে কে পড়েছো একাডেমিকে? লিভার কে কে পড়েছো? কমেন্ট করো। আরে পড়েছো না লিভার? আচ্ছা, এই লিভারে দেখো এখানে কত পৃষ্ঠা আছে। দেখো এই যে 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা আছে, 2 পৃষ্ঠা জুড়ে লিভার আছে। মোটামুটি 59টা লাইন আছে। এই 59টা লাইন থেকে তোমার কি কি পড়তে হবে সেটা তুমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে মনে রাখতে পারবা। না না, যকৃত মানে লিভার না, এটা অন্য লিভার। এই লিভার এর বানানটা হলো LEVER। সো লিভার থেকে আমাকে কি পড়তে হবে? দেখো, লিভার থেকে আমাকে পড়তে হবে প্রকারভেদ। লিভার কয় প্রকার? তো লিভার 3 প্রকার। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। আমার সাথে একবার বলো। হ্যাঁ বলো, লিভার 3 প্রকার। কি কি? তুমি দেখো 2 থেকে 3 সেকেন্ডে আমি তোমাকে মনে রাখাবো, আমার এটাই কাজ, যাতে তুমি পরীক্ষা আনসার করতে পারো। বিলিভ করো আমার উপর, দেখো হয়ে যাবে। রেডি সবাই? সবাই রেডি? লিভার 3 প্রকার, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর লিভার। ওকে ফাইন। এখন লিভার থেকে আমার লিভারের সংজ্ঞা জানতে হবে, লিভারের 2 ধরনের উদাহরণ জানতে হবে। একটা হচ্ছে মানুষের বেলায় উদাহরণ, আর একটা যে কোনো বস্তু বা যন্ত্রের বেলায় উদাহরণ। সাথে আমাকে জানতে হবে লিভারের সুবিধা। লিভারের সুবিধা। প্রশ্ন হচ্ছে লিভার জিনিসটা আসলে কি? লিভার, তুমি এভাবে চিন্তা করো, আমাদের আশেপাশে যত যন্ত্র আছে,
যেমন আমার এখন হাতে এরকম একটা জিনিস আছে, এই জিনিসটার মধ্যে অনেক লিভার মেকানিজম আছে। তো আমি একটা এক্সাম্পল ছবি আঁকার মাধ্যমে বুঝিয়ে দিই। মনে করো ভাইয়া এটা একটা কাঁচি, এটা একটা কাঁচি। এই যে কাঁচি, এটা একটা যন্ত্র, এটা দিয়ে আমরা কাটাকাটি করি। এই কাঁচিটা সেটাও একটা লিভারের মতো কাজ করে। আমাকে এটাই শিখতে হবে যে কাঁচিতে কোন লিভার থাকে। তুমি মাথার মধ্যে গেঁথে রাখো, এটা একটা কাঁচি, হ্যাঁ কাঁচি। তুমি মাথার মধ্যে সবসময় গেঁথে রাখবা যে যে অংশটাকে আমরা বলি জয়েন্ট, জয়েন্ট তো চেনো, এই যে কাঁচি কাটছি ঘ্যাচাং ঘ্যাচাং, এই যে মাঝখানেটা কি জয়েন্ট, এই জয়েন্টকে লিভারের ভাষায় আমরা বলবো ফালক্রাম। ভাইয়া জয়েন্টকে আমরা লিভারের ভাষায় বলবো ফালক্রাম বা পিভট, বুঝছো? জয়েন্টকে আমরা লিভারের ভাষায় বলবো ফালক্রাম বা পিভট, ঠিক আছে? আচ্ছা, যার উপর কাজ করব, মনে করো এই বস্তুটা কাটা হবে, এই যে কাঁচি দিয়ে এই বস্তুটা কাটা হবে, তাহলে এই বস্তুটাকে বলবো লোড। লোড মানে ভার, লোড মানে ভর না কিন্তু ভার। এখন এই জায়গায় আমি প্রেসার দিব, চাপ দিব, ফোর্স দিব, বল প্রয়োগ করব, তাহলে এই জায়গাটাকে বলা হয় এই জায়গাটা ইফোর্ট। ইফোর্ট মানে প্রচেষ্টা, ইফোর্ট মানে প্রচেষ্টা। তাহলে দেখো একটা লিভারের কিন্তু আমরা তিনটা অংশ পেয়ে গেলাম। কি কি? ফালক্রাম, লোড, ইফোর্ট। আর এই যে সাদা অংশটা দেখছো না, এই অংশটাকে বলে বাহু, এই অংশটাকে বলে বাহু, বুঝছো? তো লিভারের এই বাহু বাদে বাকি যে তিনটা অংশ আছে, ফালক্রাম, লোড আর ইফোর্ট, এই তিনটা অংশের অবস্থানের উপর ভিত্তি করে লিভার তিন প্রকার। যেমন বলা হয়েছে যে লিভারে ফালক্রামটা থাকবে লোড এবং ইফোর্টের মাঝখানে, এই যে এরকম, তাকে আমরা বলবো প্রথম শ্রেণীর লিভার, এভাবে বলা আছে। তাহলে সেই হিসেবে কাঁচিটার যেহেতু ফালক্রামটা লোড আর ইফোর্টের মাঝখানে, তাহলে কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তার মানে সকল যন্ত্রে ফালক্রাম কিন্তু মাঝে থাকে না। আমি যদি তোমাদেরকে একটা ঠেলা গাড়ি এঁকে দেখাই, মনে করো এটা একটা ঠেলা গাড়ি, তার এটা একটা চাকা, আর এটা হচ্ছে তুমি বা তোমার একটা বল্টু ফ্রেন্ড, সে ঠেলতেছে, আর একটা সে এরকম কোমরে হাত দিয়ে ড্যান্স মারছে। তো এখন দেখো এই বস্তুটাকে মনে করো ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এই বস্তুটা হচ্ছে ভাইয়া লোড, এটা হচ্ছে লোড। এই যে চাকা আর এটার মধ্যে এই জায়গাটা হচ্ছে জয়েন্ট, ফালক্রাম। আর তুমি ঠেলতেছো বা তোমার বল্টু ফ্রেন্ড এখানে ঠেলতেছে, এটা ইফোর্ট। তাহলে বলো তো ঠেলা গাড়ির মধ্যে মাঝখানে কি রে? মাঝখানে হচ্ছে লোড, মাঝখানে লোড। তো মাঝখানে লোড থাকলে এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, ভর না ভার। এখন আসো, তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল কি? ঠেলা গাড়ি। তো আমরা অ্যাডমিশনে এত না চিন্তা করার আমাদের সুযোগ নাই, আমরা 2-3 সেকেন্ডে সব কিছুই কীভাবে মনে রাখবো দেখো, লক্ষ্য করো। আমরা কিভাবে বুঝবো যে কোনটি মাঝে থাকলে প্রথম শ্রেণীর লিভার, কোনটি মাঝে থাকলে দ্বিতীয় শ্রেণীর লিভার, কোনটি মাঝে থাকলে তৃতীয় শ্রেণীর লিভার? আমরা মনে রাখবো এভাবে, ফ্লি। সবাই আমার সাথে চিল্লায় বলো, বলো ফ্লি। ভাইয়া বলো বলো বলো, সবাই বলো, সবাই কমেন্ট করো ফ্লি। ছেলেমেয়েরা সবাই কমেন্ট করো ফ্লি। তাহলে মনে রাখবো প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর লিভার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1 2 3, মাঝে কে থাকে? FLE, ফ্লি। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে লিভারের ইফোর্ট থাকে বাকি দুইটার মাঝে, তাকে কি বলে? তো মাঝে যেহেতু ইফোর্ট যেহেতু মাঝে, তাকে বলে তৃতীয় শ্রেণীর লিভার, রাইট? তাকে বলে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে তোমার আর ডেফিনেশন ভুল হবে না, তুমি এভাবে মনে রাখো 1 2 3 ফ্লি। সবাই 1 2 3 ফ্লি, 1 2 3 ফ্লি, 1 2 3 ফ্লি। এইবার আসো এক্সাম্পল, মানুষের কোথায় কোন শ্রেণীর লিভার থাকে? যেহেতু পরীক্ষায় বানিয়ে কোনো কিছু দেয় না, তুমি কিন্তু বুঝলেই এখন সব আনসার করতে পারবা, কিন্তু তোমার বুঝার চেয়েও মনে রাখা জরুরি। বুঝবা তো এমনিতেই, বাট দ্রুত অপশন দেখলেই যাতে তুমি আনসার করতে পারো, এজন্য তুমি এখন আমার সাথে বলো প্রথম শ্রেণীর লিভার পাওয়া যায় মাথায়,
এই যে মাথা এবং কাঁধে। সো মাথা দেখলেই তুমি আনসার দেখাবা প্রথম। আচ্ছা, আমাদের শুরুতে মাথা, শেষে কি ভাইয়া? শেষে হলো পা। দ্বিতীয় শ্রেণীর লিভার পাওয়া যায় পায়ের। এই যে আমি পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে দাঁড়িয়েছি, এখানে কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার তৈরি হলো। আমি যদি তোমাকে ছবি এঁকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা, কিন্তু আমরা বুঝবো না, আমরা 2-3 সেকেন্ডে না বুঝেই মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভার পাওয়া যায় হাতে। এই যে হাতের যে কোনুই আমরা ভাঁজ করতেছি, হাতের যে কোনুই আমরা ভাঁজ করতেছি, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। একটু আগে আমরা দেখলাম কাঁচিতে পাওয়া যায় প্রথম শ্রেণীর লিভার, ঠেলাগাড়িতে পাওয়া যায় দ্বিতীয় শ্রেণীর লিভার, আর মনে রাখো নেইল কাটারে পাওয়া যায় তৃতীয় শ্রেণীর লিভার। কিন্তু দেখবা তুমি নেইল কাটার যদি খেয়াল করে দেখো তাহলে তুমি দেখবা যে নেইল কাটারে দ্বিতীয় এবং তৃতীয় দুইটাই পাওয়া যায়, কিন্তু আজমাল স্যার যেহেতু নেইল কাটারকে তৃতীয় শ্রেণীতে রেখেছে, আমাকে সেটাই পড়তে হবে। তুমি আমার সাথে বলো, খুব মনোযোগ দিবা, রেডি? বলো ভাইয়া বলো। 1 2 3 ফ্লি। মাথা পা হাত কাটে নাই। মাথা পা হাত কাটে নাই, মাথা পা হাত কাটে নাই। ভাইয়া ধুমায় বলো, 1 2 3 ফ্লি মাথা পাত কাটে নাই। 1 সেকেন্ডে বলো, 1 2 3 ফ্লি মাথা পাত কাটে নাই। ধীরে বলছি, 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। এত বোঝার টাইম নাই। 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। বলো, তুমি 1 সেকেন্ডে আনসার করতে পারবা। 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। কি কাটে নাই? মাথা পা হাত কাটে নাই। বুঝতেছো? 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। বলো, ধুমায় বলো। 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। বলো ভাইয়া। এই ফেসবুক তোরা বল, 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। বলো, 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। মানে তোমার যখনই বলবে পায়ে কোন লিভার, তোমার পা এমন করলা আঁকলা, কোনটা মাঝে, হিসাব করারই টাইম নাই। মাথা পা, আরে পা 2 নম্বরে দ্বিতীয় লিভার। তোমারে বললো ঠেলা গাড়ি কোন লিভার? কাঠে, আরে ঠে 2 নম্বরে দ্বিতীয় লিভার। তোমারে বললো নীল কাটার কোন শ্রেণীর লিভার? কাঠে নাই, তৃতীয় শ্রেণীর লিভার। মাথায় কোন শ্রেণীর লিভার? মাথা প্রথমে প্রথম শ্রেণীর লিভার, তাই না? তাহলে দেখো, বলো 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই। এবার আরেকটা মজার বিষয় দেখো, তাহলেই পড়া শেষ। সেটা হলো, দেখো তৃতীয় শ্রেণীর লিভার এর সুবিধা বলেছে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায়। দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে সঞ্চালন শব্দটা পিক করলাম, পিক করে তৃতীয় শ্রেণীর লিভারের সুবিধায় লিখলাম সঞ্চালন। সঞ্চালন। তৃতীয় শ্রেণীর লিভারে কি লিখলাম আমরা? সঞ্চালন। লিখে ফেলো, সঞ্চালন। আমি এই স্লাইডটা দিয়ে দিব তোমাদের, সমস্যা নেই। এবার দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের সুবিধায় বলা আছে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা সহজ হয়। তো আমি পুরো লাইন না পড়ে শুধু ওজন মনে রাখবো, অর্থাৎ কোনো লাইনে যদি ওজন থাকে আমি উত্তর করব এটা দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল। তাহলে আমি এখানে লিখে ফেলবো ওজন। ওজন। এখন আসো প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের সুবিধা হচ্ছে, দেখো লেখা আছে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। আমি জাস্ট মনে রাখবো বল। বল অর্থাৎ কোন লাইনে যদি পরীক্ষায় আসে অল্প বলে বেশি ফল পাওয়া যায় কোন লিভারে, সো যেহেতু ওখানে বল আছে তাহলে প্রথম, ওজন থাকলে দ্বিতীয়, সঞ্চালন থাকলে তৃতীয়। তাহলে এটাও আমরা সিরিয়ালি পড়ব, বল ওজন সঞ্চালন। এইবার পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো 1 2 3 ফ্লি মাথা পা হাত কাঠে নাই বল ওজন সঞ্চালন। এইটা বলতে তোমার যে সেকেন্ড লাগবে তোমার লিভার পড়া কমপ্লিট, তুমি পরীক্ষায় আনসার করতে পারবা। 1 2 3 ফ্লি মাথা পা হাত কাঠে নাই বল ওজন সঞ্চালন। কয় সেকেন্ড লাগবে? 1 2 3 ফ্লি মাথা পা হাত কাঠে নাই বল ওজন সঞ্চালন 2 থেকে 3 সেকেন্ড ম্যাক্সিমাম। তোমরা লেখো 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই বল ওজন সঞ্চালন। তুমি এখন পরীক্ষায় আসলে কোন লিভারের সুবিধা কি, উদাহরণ কি, ডেফিনেশনে কখন কোনটা মাঝে থাকবে পারবা কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তার আগে পুরোটাই লেখো একবার। 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই বল ওজন সঞ্চালন জানিয়ে দাও। 1 2 3 ফ্লি মাথা পা হাত কাটে নাই বল ওজন সঞ্চালন জানিয়ে দাও। রামিম বলেছে ফ্লিটা কি? তুমি কি নতুন আসলা রামিম? ফ্লিটা কি?
ফ্লি হচ্ছে ডেফিনেশন। সেটা কিভাবে বের করবা দেখো, ধরো ধরো পরীক্ষায় আসছে কোন লিভারে ভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝে। কোন লিভারে, অপশন থাকবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে বলো এখানে মাঝে কোনটার কথা বলছে? ভারের অবস্থান থাকে পিভট প্রচেষ্টার মাঝে। তাহলে ভারের অবস্থান মাঝে, ভার কি? লোড। তো এল মাঝে কোন লিভারে? দেখো এল মাঝে, যে মাঝে, এল মাঝে কোন লিভারে? দ্বিতীয়। তাহলে উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। এবার বুঝছো রামিম? জানো তোমরা একটু কমেন্ট করো, নিজে নিজে ডিসকাস করো, কোনো সমস্যা থাকলে জানাও। কমন পেয়ে যেতে পারো এখান থেকে একটা, হ্যাঁ। ওকে, চলো আমরা তাহলে নেক্সট টপিকে যাই। দেখো নেক্সট টপিকের নাম হচ্ছে হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। আচ্ছা, এখানে দুইটা শব্দ আছে, টেন্ডন এবং লিগামেন্ট। গতদিনকে আমি লিখে দিয়েছিলাম টেন্ডন কাকে কাকে যুক্ত করে, লিগামেন্ট কাকে কাকে যুক্ত করে, লিখে দিয়েছিলাম কি? ওকে, তো দেখো হাঁটু, তোমরা সবাই হাঁটু চেনো, পরীক্ষা আসতে পারে হাঁটুতে কয়টা অস্থি থাকে, কোনটি থাকে না। সো হাঁটু যদি এটা হয়, দেখা তো যায় না, উপরে আছে কি? ফিমার, তাই না? ফিমার, হাঁটুর সামনে প্যাটেলা, আর হাঁটুর নিচে কি আছে? টিবিয়া ফিবুলা। তাহলে ফিমারকে বলে উরুর অস্থি, উরু। টিবিয়া ফিবুলাকে বলে জঙ্ঘাস্থি, হায় রে হায়, জঙ্ঘা। আর হাঁটুর টুপি আছে প্যাটেলা, এই চারটা অস্থি মিলে হয় হাঁটু। এখন কি বলেছে দেখো, আমরা যে চলাচল করি, আমরা হাঁটু বাঁকা করি, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। হাঁটু বাঁকা করি, দেখো চলার সময় একবার হাঁটু বাঁকা হয়, একবার সোজা হয়, একবার বাঁকা হয়, একবার সোজা হয়। এখান থেকে আমাকে এইটুকু মনে রাখতে হবে যে হাঁটু বাঁকা করে কোন পেশি আর হাঁটু সোজা করে কোন পেশি। এই যে হাঁটু সোজা করে কোন পেশি, এটা কোথায় আছে? এই যে হাঁটু প্রসারণ করে কোন পেশি দেওয়া আছে। এবং দেখো সবগুলো লাইন দাগানো। কার কার মনে আছে বলো তো হাঁটু বাঁকা করার সোজা করার পেশির নাম? না না, কার কার মনে আছে? ওকে, মনে না থাকলে বলে দিও। দেখো এইটা মনে রাখার একটা সহজ বুদ্ধি দিয়ে দিই, এটাও 2 সেকেন্ড লাগবে তোমার মনে রাখতে। প্রথম কথা, হাঁটু বাঁকা হয় আর সোজা হয়। সো বাঁকা মানে বক্র, এই বক্রকরণ লিখছে বক্রীকরণ, উচ্চারণ মনে হচ্ছে বকরি বানানো বা ছাগলকরণ পেশি। আর একটা হচ্ছে প্রসারণ পেশি। তুমি জাস্ট এভাবে মনে রাখবে, যে আমি একটু দাঁড়াই তোমার সুবিধার জন্য। ও পড়ে যাব, এই যে এটা আমার হাঁটু, দেখো হাঁটু এখন আমার সোজা আছে,
আমি যখন বসবো হাঁটু বাঁকা হচ্ছে না সোজা, বলো তো? আমি বসলে হাঁটু বাঁকা না সোজা? বসলাম, বাঁকা না সোজা? বাঁকা। তোমরা কি জানো উড়ু হচ্ছে এইটা, এটা উড়ু, থাই। তোমরা কি জানো যে আমি কোথায় বসলাম? মনে রাখবা, আমি হাগু করতে বসলাম, আমি হাঁকতে বসলাম। তাহলে হাঁকতে বসলে যেহেতু হাঁটু বাঁকা হয়, তাহলে হাঁটু বাঁকা করার পেশি মনে রাখবা হাগা। এই যে দেখো, এই পেশিটার নাম হলো হা, আর এইটার নাম হলো গা। এবং যখন আমি হাঁকতে বসবো, আমার হা গোজ টু গা। দেখো, হা গোজ টু গা। সো হাগা হচ্ছে বাঁকা করার পেশি। আর যখন আমি দাঁড়াবো, এই যে হাগা, যখন আমি দাঁড়াবো তখন বলবা টাস টাস। তাহলে সবাই একটু ব্যায়াম করো, হাগা টাস টাস, হাগা টাস টাস। অর্থাৎ হাঁটু বাঁকা করার পেশি হচ্ছে হাগা, হাঁটু সোজা করার পেশি হলো টাস টাস। শেষ, হাগা টাস টাস। পড়া শেষ। 1 সেকেন্ডের পড়া, আরেকটাও পড়া লাগবে না। তাহলে বক্রীকরণ পেশি হলো হা, গা, আর প্রসারণ পেশি হলো টাস টাস, টাস টাস। তোমার আর পড়া লাগবে না। এক শালার ভাই বলছে, এত হাগা মনে থাকবে? শালা, তুমি হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনেমিয়াস মনে রাখো। তুমি তো অনেক পাকনা, তুমি ওইটা মনে রাখো। তোমার তো মনে আছেই, তুমি কমেন্ট করো কেন? ওকে, তাহলে হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনেমিয়াস মনে রাখো তুমি। তাহলে বলো হাগা টাস টাস। অর্থাৎ বক্রীকরণ পেশি যেটা হা, তার ফুল নাম হ্যামস্ট্রিং। সো হা দেখলেই আনসার করবা। আর যেটা গা, তার পুরো নাম হলো গ্যাস্ট্রোকনেমিয়াস। এখন তোমার যদি এই নামটা মনে রাখতে ইচ্ছা করে রাখতে পারো, এবং তোমার এমনি মনে থাকবে হাগু করতে বসলে হাঁটু বাঁকাই করো তুমি। এখন মনে রাখবা, হ্যামস্ট্রিং আবার 3টা পেশি, 3টা পেশি নিয়ে গঠিত। একটা বাই দিয়ে, আর বাকি 2টা হলো সেমি দিয়ে, সেমি সেমি। বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। ফুল নামটা বই থেকে লিখে নিবা, আমি আর লিখে দিলাম না। বাই সেমি সেমি, বাই সেমি সেমি। তাহলে আমরা বক্রীকরণ পেশি মনে রাখবো এভাবে, হা গা, হা হচ্ছে বাই সেমি সেমি। ওকে, বলো এটুকু বলো, বক্রীকরণ পেশি কি? হাগা, হা হচ্ছে বাই সেমি সেমি। এটা বক্রীকরণ পেশি। বক্রীকরণ পেশি হচ্ছে হাগা, হা হচ্ছে 3টা, একটা বাই দিয়ে, বাকি 2টা সেমি সেমি। একটা বাই দিয়ে, বাকি 2টা কি? সেমি সেমি। হ্যাঁ, তোমার বাড়ির লোক যদি সব শুনে ফেলে, ওনার কাছ থেকে ভর্তি ফি নিয়ে নাও তুমি, যে আপনি কেন শুনলেন, আমারে টাকা দেন। তাহলে হ্যামস্ট্রিং পেশি কয়টা? 3টা, একটা বাই, বাকি 2টা সেমি সেমি। এখন আসো প্রসারণ পেশি, টাস টাস। এই যে প্রসারণ পেশি যে টাস টাস, এই টাস টাসের মধ্যে একটা হলো রেকটাস, একটা হলো রেকটাস ফিমোরিস। আসলে ফিমার নামক হাড়ে যুক্ত তো রেকটাস ফিমোরিস। আর বাকি 3টাকে বলা হয়, বাকি 3টা হচ্ছে ভাস্টাস। বাকি 3টার নাম ভাস্টাস। একটার নাম ভাস্টাস মেডিয়ালিস, পুরোটা লাগবে না, টাস থাকলে আনসার করবা। একটা হচ্ছে ভাস্টাস ল্যাটেরালিস, আর একটার নাম ভাস্টাস ইন্টারমেডিয়াস। তার মানে ব্যাপারটা খেয়াল করো, যখনই নামের শেষে আমি দেখব, যখনই নামের শেষে আমি দেখব টাস আছে, টাস টাস, তাহলে সেটা প্রসারণ পেশি। তাহলে প্রসারণ পেশি মোট 4টা, ভাস্টাস 3টা, রেকটাস 1টা। এই 3 আর 1-এ 4, 3 আর 1-এ 4, কোয়াড্রো শব্দটার অর্থ 4। এই জন্য এই 4টা পেশিকে একসাথে বলে কোয়াড্রিসেপস ফিমোরিস। তাহলে পরীক্ষায় যদি আসে প্রসারণ পেশি কয়টা? 4টা, এটাকে একসাথে কি বলে? কোয়াড্রিসেপস পেশি। তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিস, এটা 4টা পেশি নিয়ে গঠিত, একটা রেকটাস, 3টা ভাস্টাস, অর্থাৎ টাসটাস। বলো অর্থাৎ কি? টাসটাস। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে স্লাইডটা যদি তুমি পড়ো, তাহলে তোমার এই বইয়ের এটা কেটে দাও, এটা আর পড়া লাগবে না, এটা আর পড়া লাগবে না। এখন একটা ছোট্ট ব্যাপার বলি, সেটা হচ্ছে তোমার যে গোড়ালি। সো আগের দিন আমরা গোড়ালির অস্থি পড়েছি, ক্যাটা কিনে 3 কুনি, ক্যাটা কিনে 3 কুনি, ওই যে ক্যালকেনিয়াস।
তো গোড়ালির ক্যালকেনিয়াসের উপরে একটা রগ আছে, একটা টেন্ডন আছে, ওই টেন্ডনটার একটা নাম আছে অ্যাকিলিস টেন্ডন। এই অ্যাকিলিস নিয়ে একটা গল্প আছে, তো আমি জাস্ট ছবিতে দেখাই। তোমার যদি এই হাড্ডিটার নাম হয় ক্যালকেনিয়াস, তাহলে এই রগটাই, এটার নাম অ্যাকিলিস, আর এটাই হচ্ছে তোমার গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। এই যে এটা হা, এটা হচ্ছে গা, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশির সাথে ক্যালকেনিয়াসকে যুক্ত করে কোন টেন্ডন? উত্তর অ্যাকিলিস। এক্সট্রা শুধু এই ওয়ার্ডটা পড়তে হবে, অ্যাকিলিস। তাহলে ক্যালকেনিয়াসের সাথে যুক্ত, তাহলে কোন পেশি? এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি ক্যালকেনিয়াসের সাথে যুক্ত অ্যাকিলিস টেন্ডন দিয়ে, অ্যাকিলিস টেন্ডন দিয়ে। ওকে, এরপরে হাড় ভাঙ্গা। তো হাড় ভাঙ্গা আমরা শেষে পড়ব। এখন আসো আমরা যে পার্থক্যর, তাহলে পার্থক্য থেকে এই পাশে আমরা পড়লাম। এখন এই পার্থক্যের উপরে আর কি কি আছে চলো আমরা দেখি। এই পার্থক্যের উপরে কি আছে? আচ্ছা, এই পার্থক্যের উপরে হৃৎপেশি সম্পর্কে আরও কিছু লাইন দাগানো আছে। তো তুমি এই যে এখানে একটা ধর্মের দিকে তাকাও, পার্থক্যে যদি আমরা আর 2টা লাইন অ্যাড করি, তাহলে ভেতর থেকে কোনো দাগানো কিছু আর আমাদের পড়তে হবে না। প্রশ্ন হচ্ছে কোন 2টা লাইন, সেটা তুমিই জানো। ভাইয়া বলো তো, এই যে আমার হাত, আমি আমার হাতটাকে একবার নাড়ালাম, এরপরে 5 সেকেন্ড পর আবার নাড়ালাম, মানে আবার কাজ করালাম, বুঝতে পেরেছ? তাহলে এই যে একটা কাজ করার পর 5 সেকেন্ড পর আবার কাজ করলাম, তাহলে 2 কাজের মধ্যবর্তী যে গ্যাপ 5 সেকেন্ড, এটাই হলো নিঃসার কাল। নিঃসার কাল। তাহলে খুবই কমন সেন্স, কোন পেশি খুব দ্রুত কাজ করে? ঐচ্ছিক পেশি। তো যে পেশি দ্রুত কাজ করে, এই পেশির 2 কাজের মধ্যবর্তী গ্যাপ অনেক কম, তার মানে ঐচ্ছিক পেশির নিঃসার কাল কম, ছোট, অল্প। নিঃসার কাল অনেক ছোট বা অল্প। 9:30। ঐচ্ছিক পেশির নিঃসার কাল অনেক কম, রাইট? বাট খেয়াল করো তো, তুমি যখন দৌড়াবা তুমি ক্লান্ত হবা কিনা? বলো তো, ক্লান্ত হবা কিনা? পার্টিসিপেট করো। এমডি আবুল বাশার, তুমি তো বেশি বুঝো, ডায়াগ্রাম দিয়ে তুমি নিজে বুঝাইও, ভিডিও কইরা গ্রুপে পোস্ট কইরো। আমি পড়াইতে আসছি, আমি যেমনে পড়াই তুমি সামনে পড়বা। ভালো না লাগলে বায়োলজির আরও একটা গ্রুপ আছে, সেখানে ক্লাস করবা, কিংবা নিজে নিজে পড়বা, ঠিক আছে? আমি কিভাবে পড়াইলে ভালো হইতো এটা তোমার কাছে শিখতে হবে। আচ্ছা, এই যে যারা এইসব উল্টাপাল্টা কথা বলে, এদেরকে কিভাবে ইয়া করে দেয়, বের করে দেয়? ওরা নিজেরাই পড়ে, তুমি ভিডিও বানিয়ে দিও, আমরা শিখবো কেমনে পড়ালে ডায়াগ্রাম এঁকে পড়াইতে হয়। এত পারলে ক্লাস করতে আইসো কেন ভাই? তুমি নিজে পড়ো না। যেটা করলে ইজি হয় তুমি নিজে পড়বা, আমাদেরটা যদি ইজি না লাগে নিজে পড়বা, তোকে তো কেউ ফোর্স করছে না। ওকে, তাহলে আমরা আবুল বাশারকে দেখি একটু বের করে দেওয়া যায় কিনা, তারপর আমরা আবার ক্লাসে আসি। ও নিজে নিজে পড়ুক। আচ্ছা থাক। সো তুমি চলে যাও আবুল বাশার, যেটা ইজি তুমি সেভাবে পড়ো। তাহলে বলো তো, ক্লান্ত হবে কি না? ক্লান্ত হবে, অবশ্যই ক্লান্ত হবে। এই যে দৌড়ালে আমরা ক্লান্ত হব। তাহলে দেখো, যেটা ঐচ্ছিক পেশি, ভাইয়া দেখো, যেটা তাহলে আর তোমার পড়াই লাগবে না। আসতেছি, কোথায় কোথায় দেখো, ওয়েট, মানে তো আমি তোমাদের পড়া অনেক কমাই দিচ্ছি, অল্পের মধ্যে যাতে সব হয়। দেখো, ঐচ্ছিক পেশি এর ধর্ম দেওয়া আছে, দেখো দ্রুত শক্তিশালী, এটা জানি। এটা ছন্দবদ্ধ নয়, ছন্দবদ্ধ তো হৃৎপেশি। দেখো এর নিঃসারকাল ছোট, দেখছো ভাইয়া, নিঃসারকাল ছোট, কিন্তু সহজেই অবসাদ হয়, ক্লান্ত হয়। তাহলে আমি যদি এই পার্থক্যে আর 2টা কথা অ্যাড করে নেই, তোমাদের বই থাকলে অ্যাড করো, যার বই নাই দয়া করে খাতায় লিখে নাও। আমি কিন্তু এই পিডিএফটা তোমাদের কিন্তু দেওয়াই আছে আগে থেকে, বাট এই যে যেটা লিখে দিচ্ছি সেটা কিন্তু তোমরা পাবা না, তাই নিজে লিখে নাও ভাইয়া, প্লিজ প্লিজ নিজে লিখে নাও। তাহলে নিঃসার কাল, দেখো নিঃসার কাল, তাহলে এর হচ্ছে কম। নাম্বার 16, সহজে অবসাদগ্রস্ত, অবসাদ
হয়। তাহলে নিঃসারকাল কম, সহজে অবসাদ হয়, এইটুকু পয়েন্ট লেখো। তাহলে এদের বেলায় কি হবে? জাস্ট উল্টো, এর নিঃসারকাল কম, এর বেশি, সহজে অবসাদ হয়, এ হয় না। আর এতে একদমই হবে না, কারণ হলেই তো তুমি মইরা যাবা। সে যদি না, দেখো আমি কি খারাপ কিছু বললাম? মানে তোমরা তো আমার ক্লাস করছো এজন্যই যে তোমরা জিনিসটা শিখতে চাও। হ্যাঁ, অন্যভাবে তোমার এটা এমন তো না, এটা নিউ পড়া। এটা নিউ পড়া হলে তুমি প্রথম শুনতা। এই ক্লাস তুমি একাডেমিকে অনেক টিচারের কাছে করছো, ইউটিউবে করছো। এখন আমি আমার মতো ইজি ওয়েতে আমার মতো করে পড়াচ্ছি। তোমার এটা মনে হইতে পারে যে এর চেয়েও ভালো কিছু আছে, থাকতেই পারে, বাট সেইটা তো এখানে বলার দরকার নেই। বলার আছে যে ভাই আপনি ডায়াগ্রাম এঁকে পড়ালে এটা ইজি হইতো, মানে জাস্ট ফালতু, মানে আসলে কিছু বলার নাই। যাই হোক, মানে এগুলো হচ্ছে ডিস্টার্বিং, মানে পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। এরা হচ্ছে তোমাদের শত্রু, সবার শত্রু এরা। এটা হুদাই আইছে। ওকে, এটা লিখছো, এটা লিখছো, তাকাও। এখন আসো, তাহলে এদের বেলায় কি হবে দেখে দেখেই লেখো কি হবে। তাহলে অনৈচ্ছিক পেশির বেলায় কি হবে যদিও আমরা জানি, তারপর দেখে দেখেই লেখো। কই, অনৈচ্ছিক পেশির বেলায় দীর্ঘস্থায়ী বা বেশি, তাহলে এর বেলায় কম, এর বেলায় বেশি। আর লেখো সহজে ক্লান্ত হয় না, তাহলে অনৈচ্ছিকের বেলায় লেখো বেশি, তার নিচে লেখো সহজে ক্লান্ত হয় না। লেখো অনৈচ্ছিকের বেলায় লেখো বেশি, তার নিচে লেখো সহজে ক্লান্ত হয় না। ওকে, আচ্ছা। আর একটা হচ্ছে হৃদপেশি, তাহলে এর নিঃসারকাল সবচেয়ে বেশি, এও সহজে ক্লান্ত হয় না। তাহলে যদি বলে নিঃসারকাল সবচেয়ে বেশি, তাহলে অবশ্যই হৃদপেশি, কারণ ওর অনেক বেশি গ্যাপ লাগবে। তাহলে যত নিঃসারকাল বেশি মানে কি, তত রেস্ট। ধরো আমি একটা পা ফেললাম, ফেলার পর 5 মিনিট রেস্ট নিলাম, তারপর আরেকটা পা ফেললাম, তাহলে আমি কিন্তু ক্লান্ত হবই না, সহজেই ক্লান্ত হব না। বাট আমি যদি একটু 1 সেকেন্ড পরপরই পা ফেলি, আমি একটু পরপরই ক্লান্ত হয়ে যাব। ওকে, আশা করি এই ভেতর থেকে তোমার আর এক্সট্রা কিছু পড়া লাগবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসো, এবার একটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে এই যে এখান থেকে অনেকবার ভার্সিটিতে প্রশ্ন আসছিল, সেইটা কি, কঙ্কাল পেশির প্রকারভেদ। তার আগে এখানে দাগানো 2টা লাইন আছে, এটাও ভার্সিটিতে আসছিল। মানবদেহের ঐচ্ছিক পেশি হলো 6-5-6, 6-5-6, 6-5-6, ঠিক আছে? ওকে, এখন আসো কঙ্কাল পেশির প্রকারভেদ। তো কঙ্কাল পেশির কি কি পড়তে হবে? প্রথম কথা, নামগুলো পড়তে হবে। তারপর কথা হচ্ছে এক্সাম্পল পড়তে হবে, ডেফিনেশন পড়তে হবে। এটা তুমি মনে রাখবা কিভাবে, দেখো নামের মধ্যেই সব কিছু আছে। প্রথম কথা, ফ্লেক্স। ফ্লেক্স মানে ভাঁজ করা। এই যেমন আমি হাতটা এমন করলাম, সো এটা হয়ে গেল ফ্লেক্স। ফ্লেক্স মানে কি হয়ে গেছে, ভাঁজ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আসো এক্সটেনশন মানে কি, প্রসারিত করা। এক্সটেন্ড মানে কি, প্রসারণ। এক্সটেনশন মানে কি, প্রসারণ। আচ্ছা এখন আসো অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর। অ্যাবডাক্টর, অ্যাব মানে শোনো, অ্যাব মানেই হচ্ছে দূরে। যেমন কেউ যদি নর্মাল না হয়, সে কি বলতো, অ্যাবনর্মাল। সো অ্যাবনর্মাল মানে নর্মাল থেকে দূরে। তাহলে অ্যাবনর্মাল মানে কি বলো, নর্মাল থেকে দূরে। অ্যাবনর্মাল তাহলে কি বলো, নর্মাল থেকে দূরে। তাহলে অ্যাব থাকা মানে, তাহলে যদি কোনো ডেফিনেশনে বলে যে দেহের অক্ষ থেকে দূরে সরে যেতে হেল্প করে কে, দূরে, তাহলে অ্যাব। আর অ্যাডাক্টর, অ্যাবডাক্টরের উল্টা, এ দূরে নিয়ে যায়, আর অ্যাডাক্টর মানে কি, অ্যাডিকশন, কাছে নিয়ে আসে। তো ব্যাপারটা এরকম, আমি যে হাত ভাঁজ করলাম এটা হচ্ছে ফ্লেক্সর, এই যে সোজা করলাম এটা হলো এক্সটেন্সর, এই যে এটা আমার দেহের অক্ষ, একটু পর এটা মুখস্থ হয়ে যাবে, দেখো একটা ব্যায়াম শিখাই দিচ্ছি। এটা হচ্ছে দেহের অক্ষ, অক্ষ থেকে যদি দূরে নিয়ে যায় এটা অ্যাবডাক্টর, কাছে নিয়ে যদি আসে এটা অ্যাডাক্টর, রাইট? ওকে, এবার দেখো লেখা আছে ডিপ্রেসর। সো ডিপ্রেস মানে হলো নিচে নামায় দেয়। দেখো ডিপ্রেশন, তুমি যখন ডিপ্রেশনে থাকবা, মন খারাপ হবে, তখন তো মন তোমার খারাপ হবে, তুমি একটু নিচু হয়ে যাবা, তুমি তো আর উড়বা না, মন খারাপ হয়েছে। ডিপ্রেস মানে নিচে নামায়, নিচে নামায়। আচ্ছা তুমি লিফটে ওঠো, লিফটকে আমরা বলি এলিভেটর। লিফট কেন বানানো হয়েছে, উপরে ওঠার জন্য। সো যখন বলবে কোনো অংশ উপরে ওঠায়, উপরে ওঠায়, তাহলে হবে লিভেটর। আর রোটেট, তোমরা কিন্তু ছবি রোটেট করো, বলো তোমরা কি রোটেট করো, ছবি রোটেট করো,
সো এটা হলো রোটেটর, রোটেট মানে ঘুরায়। তাহলে তুমি ডেফিনেশনগুলো এভাবে একটু বলো, বলো আমার সাথে বলো, ফ্লেক্সর, এক্সটেনসর, তারপর অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, হাতটা এমন করো, ডিপ্রেসর, লিভেটর, ডিপ্রেসর, লিভেটর, রোটেটর। তাহলে একটু একটু ব্যায়াম করো, বলো কয়েকবার বলো, ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, ডিপ্রেসর, লিভেটর, রোটেটর, রোটেটর। এগুলো তো ইজি, নামের সাথে মিল আছে। এখন এদের এক্সাম্পল কেমনে মনে রাখবো? এই পেশিটা বাইসেপস, এটা সবাই জানো, সে কি করে, টেনে কাছে আনে, এই যে পেশি টানে, টানে মানে কাছে আনে, তাহলে এই কাজটা করে বাইসেপস, আর এই কাজটা করে ট্রাইসেপস। তাহলে আমার সাথে বলো, বাইসেপস, ট্রাইসেপস, বলো সবাই, বাইসেপস, ট্রাইসেপস, এমন করো, এমন করো, বাইসেপস, ট্রাইসেপস, বাইসেপস, ট্রাইসেপস, বাইসেপস, ট্রাইসেপস। এটা করলে এমনি মনে থাকবে যে বাইসেপস ফ্লেক্সর, ট্রাইসেপস এক্সটেনসর, অর্থাৎ বাইসেপস সংকোচন করে, ট্রাইসেপস প্রসারণ করে। কয়েকবার বলো, একটু ব্যায়াম করো সবাই, বাইসেপস, ট্রাইসেপস, ক্লিয়ার? এইবার অ্যাবডাক্টরের এক্সাম্পল হচ্ছে ডেল্টয়েড, আর অ্যাডাক্টরের এক্সাম্পল হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। তোমরা সবাই ফোন রেখে আমার সাথে এভাবে বলো, ডেল্টা লাঠি, বলো ডেল্টা লাঠি, সবাই সবাই, ডেল্টা লাঠি। এই চারটা কাজ করে কমেন্ট করো ডান। বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টা লাঠি, অর্থাৎ ডেল্টা দূরে নিয়ে যায়, লাঠি কাছে আনে, ডেল্টা দূরে নিয়ে যায়, লাঠি কাছে আনে। তাহলে বাইসেপস, ট্রাইসেপস, বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টা লাঠি, ডেল্টা লাঠি, বলো বলো, ডান 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 বলো, আগে কাজটা করো, বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টা লাঠি, ডেল্টা লাঠি, ওকে, বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টা লাঠি, বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টা লাঠি। ডান, ফেসবুকেও ডান, ওকে, সাবাস। এইবার আসো, আচ্ছা যে চারটা হলো সেটা দেখাই। অর্থাৎ ফ্লেক্সর, এটা তো ফ্লেক্সর, এর এক্সাম্পল বাইসেপস, এক্সটেনসর, এর এক্সাম্পল ট্রাইসেপস, এটা অ্যাবডাক্টর, অ্যাবডাক্টরের এক্সাম্পল ডেল্টয়েড, অ্যাবডাক্টরের এক্সাম্পল ডেল্টয়েড, এটা অ্যাডাক্টর, অ্যাডাক্টর হচ্ছে কি, লাঠি, এই যে লাঠি, ওকে। এবার দেখো ডিপ্রেসরের এক্সাম্পল, ডিপ্রেসরের এক্সাম্পল কিন্তু ডিপ্রেসরই। যেমন আমি হা করলাম, হা, এই যে আমার ম্যান্ডিবলটা ডিপ্রেস হয়ে গেল, এটাই ডিপ্রেসর। সো ডিপ্রেসরের এক্সাম্পল ডিপ্রেসর। আর লিভেটর, সে তো উপরে ওঠায়, এর এক্সাম্পল আছে মেসি, মেসি, ধরো মেসি ফুটবল লাথায় উপরে উঠায়, তাহলে বলো ডিপ্রেশনে মেসি, ডিপ্রেশনে মেসি, ডিপ্রেশনে মেসি, মানে ডিপ্রেশনের এক্সাম্পল নিচে নামায়, মেসি উপরে উঠায়। আর রোটেটরের এক্সাম্পল দেখো লেখা আছে পাইরিফর্মিস, এই যে আমার উড়ুতে থাকে, এই যে পাটাকে এভাবে ঘোরাচ্ছে, পাটাকে যে এভাবে ঘোরাচ্ছে হাতের মতো, এভাবে ঘোরাই হচ্ছে পাইরিফর্মিস। তাহলে তুমি এভাবে 7টা জিনিস আমার সাথে ফাইনাল বলো, এটা ব্যায়ামের মতো করে বলো, বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টা লাঠি, ডিপ্রেশনে মেসি, পাইরিফর্মিস। এই যে এমনি হাত ঘোরাবা আর বলবা পাইরিফর্মিস, যদিও পাইরিফর্মিস হাত ঘোরায় না, পুরো ঘোরায়, বাট এখন পা লাথায় তো তোদের দেখাইতে পারছি না, ভাইয়া বল পাইরিফর্মিস, পাইরিফর্মিস। দেখা গেল রাস্তাঘাটে যেতে যেতে কাউকে দেখা হলো, পাইরিফর্মিস, মানে মনে রাখ ভাই, ঘোড়ায় কে, পাইরিফর্মিস, হ্যাঁ ডক্টর স্ট্রেঞ্জ, পাইরিফর্মিস, ঠিক আছে, বল 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 ভাইয়া। এবার 7টা বলার পর ডান লিখবি, বল বাইসেপস, ট্রাইসেপস, বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টা লাঠি, ডিপ্রেশনে মেসি, পাইরিফর্মিস, রাইট? হয়ে গেলে ডান, বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টা লাঠি, ডিপ্রেশনে মেসি, পাইরিফর্মিস, পাইরিফর্মিস। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ফেসবুক ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা ভাইয়া? তাহলে আশা করি আর ভুল হবে না ইনশাল্লাহ। সো বারবার প্র্যাকটিস করলেই দেখবে এটা মাথায় থেকে যাবে, বুঝছো? ওকে, এখন আসো, এই যে জায়গায় দেখো অনেকগুলো দাগ, 1 2 3 4 5, এই 5টা লাইন পড়ে দেখো তো, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির গঠন। আমরা পার্থক্য পড়েছি, তাহলে আর ভেতরে কিছু পড়ার দরকার ছিল না। কিন্তু এখানে যে 5টা লাইন, সেটা কিন্তু কোথায় নাই, সেটা কিন্তু কোথায় নাই, ওই পার্থক্যে নাই। এই 5টা লাইন পড়ে দেখো তুমি পারো কিনা।
সাবাস কাউসার। আন্টিও পারবে আশা করি, আন্টি শুনলেও আন্টিরও মুখস্থ হয়ে যাইতো। ওকে, সাবাস। তার মানে এই যে তোমরা বাসায়ও এটা করছো, গুড। এই 5টা লাইন সবাই পড়ে দেখো এটার কনসেপ্ট আছে কিনা। যদি থাকে তাহলে তো ওকে, আমাকে এটা নিয়ে কি আলোচনা করতে হবে না, নিজে এটা পারবা, মানে ব্যাপারটা বোঝো কিনা, ইন্টারে তো পড়ছো, বা আমি কিছু বলে দিব কিনা আমাকে জানাও। আমাকে 1টা মিনিট সময় দাও, আমি কিছু কলম নিয়ে আসি, তোমরা ততক্ষণে এটা পড়ো আর জানাও যেটা লাগবে কিনা। ও পাইছি, কলম পাইছি, পাইছি, যাইতে হবে না। তোমরা জানো কিনা জানো পেজ কত? এটা ঐচ্ছিক পেশির ভেতর বাবু, এই যে ঐচ্ছিক পেশির ভেতর আমার এই বইয়ের পেজ 312। দেখো আমরা এখনো পেশি শেষ করতে পারি নাই, তবে পেশিটাই বড় ছিল। এরপর আছে অস্থি তরুণাস্থি, তাহলেই শেষ। একটু টাচ দিব। আচ্ছা, একটু টাচ দিচ্ছি, ঠিক আছে। মনে করো আমি একটা পেশি, মনে করো আমি একটা পেশি তন্তু, রাইট? পেশি তন্তু আর পেশি কোষ একই জিনিস। তো আমি একটা পেশি কোষ, আমার যে গায়ের চামড়া, এই যে গায়ের চামড়া, এইটার নাম সার্কোলেমা। তাহলে সার্কোলেমা হলো একটা পেশি কোষের ঝিল্লি, পেশি কোষের যে নিজের ঝিল্লি আবরণ, তার নাম সার্কোলেমা। কিন্তু দেখ তো, আমি একটা পাঞ্জাবি পরে আছি না, তোর কি মনে হয় এইটা কি আমি? এটা কি আমার জিনিস? এটা কি আমার জিনিস? না। তো দেখ, পেশি কোষের নিজের আবরণ সার্কোলেমা, কিন্তু এই পেশি কোষের চারদিকে একটা যোজক টিস্যুর আবরণ থাকে। দেখ, টিস্যু কিন্তু 4 প্রকার: আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। তাহলে পেশি কোষের আবরণ সার্কোলেমা, যেটা তার কোষ ঝিল্লি। বাট তার বাইরে আমার যেমন একটা এক্সট্রা জামা আছে, ওই পেশি কোষের বাইরে একটা যোজক টিস্যু থাকে যার নাম সার্কোলেমা। তাহলে মনে কর এই পাঞ্জাবিটা আমার সার্কোলেমা, সরি, এটার নাম অ্যান্ডোমাইসিয়াম। আমার ত্বক হচ্ছে আমার সার্কোলেমা, এই পেশি কোষের আবরণটা হচ্ছে সার্কোলেমা, কিন্তু যেটা যোজক টিস্যু তার নাম অ্যান্ডোমাইসিয়াম। তোর প্রশ্ন হলো, ভাই আপনার জামা তো আপনার শরীরের বাইরে, তাহলে এটার নাম অ্যান্ডো ক্যাবা করে হলো? অ্যান্ডো মানে তো ভেতরে, একটু পরেই বুঝে যাবা কেন এর নাম অ্যান্ডোমাইসিয়াম। এখন মনে কর তোমাদের কিছু নাম ধরে ডাকি, এখানে তো সব কি সব নাম, কোনো ছেলের নাম নাই। এই যে আরাফাত, সিয়াম, বাঁধন। সো মনে কর আরাফাত একটা পেশি কোষ, তারও জামা আছে, এটা হলো অ্যান্ডোমাইসিয়াম। সিয়াম, বাঁধন, তারাও পেশি কোষ, তাদের জামাটার নাম অ্যান্ডোমাইসিয়াম। এখন এই যে ফাহাদ, আরাফাত, সিয়াম, বাঁধন, এই 4টা পেশি তন্তু আমরা একসাথে হলাম। এবার আমরা মনে করো একটা লুঙ্গি দ্বারা ঘিরে আছি, লুঙ্গি দ্বারা, মানে আমরা 4 জন লুঙ্গির ভিতর ঢুকে গেছি। এইবার লুঙ্গিটা হবে পেরিমাইসিয়াম। তার মানে পেশিতন্তু যখন একসাথে গুচ্ছে পরিণত হবে, কিসে? গুচ্ছে। ওই পেশিতন্তু গুচ্ছের আবরণ হলো পেরিমাইসিয়াম। এখন এই লুঙ্গির ভিতর যে আমরা আছি, এরকম মনে কর অনেকগুলো লুঙ্গি এই রুমের মধ্যে আছে। হ্যাঁ, ফ্যাবে প্র্যাকটিক্যাল দেখাইছিলাম। এরকম অনেকগুলো লুঙ্গি এই রুমের মধ্যে আছে। তাহলে রুমের দেয়ালটা হলো অনেকগুলো পেশিতন্তু গুচ্ছের আবরণ, এই দেয়ালটা হলো এপিমাইসিয়াম। তাহলে খেয়াল কর, সবার বাইরে কি থাকলো? এপিমাইসিয়াম। সবার বাইরে কি থাকলো? এপিমাইসিয়াম। এই এপিমাইসিয়াম দিয়ে ঘেরা এই পুরো জিনিসটার নাম হলো পেশি। আমি তোকে একটা ছবি দেখাই, তাহলে তুই ক্লিয়ার হবি। দেখ, এই যে এই ছবিটার দিকে তাকা। আমরা যে বলি না পেশি,
এই পুরো জিনিসটা হলো পেশি। তাহলে পেশির এই আবরণটা হলো এপিমাইসিয়াম। এই যে সবার বাইরে এটা হচ্ছে এপিমাইসিয়াম। এখন এর ভেতরে আছে অনেকগুলো গুচ্ছ। ভাইয়া এর ভেতরে আছে অনেকগুলো গুচ্ছ। এই গুচ্ছটার নাম ফ্যাসিকুলাস, গুচ্ছটার আবরণ হলো পেরিমাইসিয়াম। আর গুচ্ছের ভেতর অনেকগুলো তন্তু আছে, যেমন ফাহাদ আছে, সিয়াম আছে, বাঁধন আছে, তাই না? তো এই প্রত্যেকটা তন্তু, এই তন্তুর যে আবরণ, এই আবরণটা হলো অ্যান্ডোমাইসিয়াম। তাহলে মাথায় রাখিস, ধর একটা কলম যদি একটা তন্তু হয়, এই কলমকে পেঁচায় আছে, এটা হলো অ্যান্ডোমাইসিয়াম, এটা হলো অ্যান্ডোমাইসিয়াম। এইরকম এইরকম আরেকটা কলমকে পেঁচায় আছে আরেকটা অ্যান্ডোমাইসিয়াম। এই দুইটা তন্তু একসাথে হয়ে গেল গুচ্ছ। এই গুচ্ছটাকে আমি হাত দিয়ে পেঁচায় রাখলাম, আমার হাতটাকে বলে পেরিমাইসিয়াম, আর গুচ্ছটার নাম ফ্যাসিকুলাস। এখন মনে কর এটা পেরিমাইসিয়াম, এটা পেরিমাইসিয়াম, বুঝতে পারছস? এখন এই অনেকগুলো গুচ্ছর চারদিকে যেটা থাকবে সেটা এপিমাইসিয়াম। তাহলে সিরিয়ালটা কি দাঁড়ালো? এখন তোকে সহজ করে দেই, ইনশাল্লাহ ভুল হবে না। তুমি কি দেখে মনে রাখবা তাকো, যখনই পরীক্ষায় আসবে তন্তুর আবরণ কি, কোথায়? এই যে তন্তু, প্রত্যেকটা পেশি তন্তু, তন্তুর আবরণ কি? অ্যান্ডো। তন্তু যেহেতু সবার ভেতরে, অ্যান্ডো। যখনই বলবে গুচ্ছের আবরণ কি, গুচ্ছ, তাহলে পেরি। দেখো গুচ্ছ হচ্ছে পেরি। আর যখন বলবে বড় গুচ্ছ, তখন এপি, তখন এপি। তাহলে এবার তুমি একটা প্রশ্নের আনসার দাও। পেশির, আমি লিখি, দেখি কে আগে পারে। পেশির আবরণকে কি বলে? কমেন্ট করো, পেশির আবরণকে কি বলে? হ্যাঁ, অ্যান্ডোপেরি এপি। পেশির আবরণকে কি বলে? আচ্ছা, বলতে থাকো। অনেকেরই হয় নাই, কারোই হয়নি। একজন বলেছে বাট বানান ভুল। আমাদের বানানের যে শ্রী, বাপরে বাপ। পেশির আবরণ হলো, ভেরি গুড যারা লিখছো, পেশির আবরণ হলো এপিমাইসিয়াম। দেখো ভাইয়া, পেশি তো পুরোটাই, আবারও বলছি এই পুরোটার নামই পেশি। পেশি আর পেশি তন্তু এক জিনিস না, পেশি মানে টিস্যু, এটা হচ্ছে এপিমাইসিয়াম। এই যে দেখো সেটা কিন্তু লেখা আছে। তো তোমরা শর্ট সিলেবাসে ছিল, পড়ছোটা কি বলো তো? মূলত এপিমাইসিয়ামের আবরণে আবৃত পেশিতন্তুর একটি বড় গুচ্ছকেই বলা হয় পেশি বা মাংস। তাহলে যদি বলে মাংসের আবরণ বা পেশির আবরণ, মাংসের আবরণ বা পেশির আবরণ, তাহলে উত্তর হবে এপিমাইসিয়াম। বলো উত্তর কি হবে? এপিমাইসিয়াম। তাহলে দেখো ছোট্ট ছোট্ট বাস, পারবে এটা? তো আলহামদুলিল্লাহ আমাদের পেশি নিয়ে পড়াশোনা কিন্তু শেষ। এখন পেশির কিছু ধর্ম আছে, 6টা ধর্ম। দেখো পেশি সংকোচন প্রসারণ হয়, তাহলে স্থিতিস্থাপক। যখন একটা স্নায়ু এসে পেশিকে উদ্দীপনা দেয়, পেশি তখন উত্তেজিত হয়, তাহলে পেশির উত্তেজিত ধর্ম আছে। আমরা তো পড়লামই পেশি টানে, ধাক্কা দেয় না, তাহলে পেশি টানে। একটু আগেই পড়লাম পেশির ক্লান্ত হয়, তার নিঃসারকাল আছে। এবং পেশির কোনো একটা জায়গায় যদি উদ্দীপনা আসে, এটা পুরো পেশিতে পরিবহন হয়, তাহলে পরিবাহিতা। তাহলে বলো পেশির 6টা ধর্ম, এভাবে বলো। পেশি স্থিতিস্থাপক, টানে। স্থিতিস্থাপক মানে কি? টানে। পেশি ক্লান্ত হয়, নিঃসারকাল আছে 4টা। আর 2টা কি? উত্তেজিতা, পরিবাহিতা। উত্তেজিতা, পরিবাহিতা, এই 6টা কথা লেখো। স্থিতিস্থাপক, টানে, অবসাদ, নিঃসারকাল, উত্তেজিতা, পরিবাহিতা। জাস্ট 6টা ওয়ার্ড পড়বা, ভেতরে কিছু পড়বা না, 6টা ওয়ার্ড পড়বা। এখন দেখো পেশির অনেকগুলো বৈশিষ্ট্য, এগুলো ম্যাক্সিমামই আমাদের পড়া হয়ে গেছে, জাস্ট দাগিয়ে দিব এবং একবার বলে দেই। তাহলে আলহামদুলিল্লাহ পেশি পড়া শেষ। এরপরে আমরা তরুণাস্থি পড়ব, তারপর অস্থি পড়লেই রোগবালাই তো খুব বেশি নাই। ওকে, ওকে, লক্ষ্য করো পেশি ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয়? মেসোডার্ম। এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। মেসো থেকে মাসল তৈরি হয়, মেসো থেকে মাসল। আচ্ছা, পেশি কোষগুলোকে বলে পেশি তন্তু, অলরেডি বলছি। তোমরা জানো মায়ো মানে পেশি, ব্লাস্ট মানে আদি কোষ, তাহলে মায়োব্লাস্ট থেকে মায়োসাইট তৈরি হয়। অলরেডি জানি পেশি কোষের আবরণ সার্কোলেমা। তাহলে পেশি কোষের সাইটোপ্লাজম কি? সার্কোপ্লাজম।
কারণ সার্কো মানেও পেশি, মায়ো মানেও পেশি, তো হয়ে গেল। আচ্ছা, পেশির মধ্যে নিউক্লিয়াস একটাও থাকতে পারে, একাধিক দেখছি। পেশির যে তন্তু ফাইবার, তাহলে মায়োফাইব্রিল, এই তন্তুগুলো কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট, অ্যাক্টিন এবং মায়োসিন দ্বারা তৈরি। মায়ো মানেই পেশি, তাহলে পেশিতে প্রোটিনের নাম কি? অ্যাক্টিন মায়োসিন, অ্যাক্টিন মায়োসিন। তার মানে যেখানেই আমরা সার্কো মায়ো পাবো আমরা বুঝে যাব এটা পেশি। পেশির একককে বলে সার্কোমিয়ার, মিয়ার মানে অংশ, তাহলে পেশির অংশ হচ্ছে পেশির একক সার্কোমিয়ার। আচ্ছা, পেশিতে এই যে ধরো এটা একটা পেশিকোষ, এটা একটা পেশিকোষ, এর মাঝখানে যেই ফাঁকা জায়গা খুবই কম, ফলে সেই জায়গায় যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের পরিমাণও খুব কম থাকে। পেশি স্থিতিস্থাপক একটু আগেই পড়লাম, তার মানে সংকোচন প্রসারণ হয়। এবং পরীক্ষায় যদি বলে পেশি কেন সংকোচন প্রসারণ হয়, এই প্রোটিন দুইটার কারণে। পেশি থেকে তৈরি হয়? মেসোডার্ম, কিন্তু ব্যতিক্রম তিনটা ভালো করে পড়বা। আর পেশিতে 75% পানি, পেশি 75 পানি, পেশিতে 75 পানি, পেশিতে 75 পানি। তার মানে দেখো পেশির এই দুইটা শব্দ দিয়েই তার ম্যাক্সিমাম ওয়ার্ড। এই যে মায়ো মানে পেশি, তাহলে মায়ো থেকে কি আছে? মায়োব্লাস্ট থেকে কি তৈরি হয়? মায়োসাইট তৈরি হয়। এই মায়ো থেকে আবার কি আছে? মায়ো থেকে আছে মায়োফাইব্রিল। যে মায়োফাইব্রিল আবার দুই ধরনের প্রোটিন, তার আবার একটার নামে মায়ো, অ্যাক্টিন মায়োসিন। এবার পেশির আরেকটা নাম কি? সার্কো। তাহলে সার্কো থেকে পেশি কোষের আবরণ কি? সার্কোলেমা। সার্কো থেকে পেশি কোষের সাইটোপ্লাজমের নাম কি? সার্কোপ্লাজম। সার্কো থেকে পেশি কোষের একককে কি বলে? সার্কোমিয়ার, রাইট? সো সার্কোমিয়ার হচ্ছে একক। দেখো 6টা শব্দ তো এখানেই। এছাড়া পেশিতে 75% পানি, 75% পানি পেশিতে। এছাড়া পেশি মানে মাসল, এটা মেসোডার্ম থেকে তৈরি হয়। তাহলে ব্যতিক্রম তিনটা মনে রাখবা, ঠিক আছে ভাইয়া? ওকে, এবার আসো তরুণাস্থি। এগুলো প্র্যাকটিক্যাল অংশ থেকে 2-4টা ব্যাপার মনে রাখতে হয়, আমরা দেখাই দিব। তরুণাস্থিতে আসো। এই যে তরুণাস্থি আর অস্থি, কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। তরুণাস্থি 4 প্রকার। এই 4 প্রকার তরুণাস্থির এক্সাম্পল, আমার বিশ্বাস এটা সবার মনে আছে। তো যদি কারো মনে না থাকে আমি তাদের জন্য হেল্প করব, ঠিক আছে? চলো, এটা মনে রাখার বুদ্ধি হলো, দেখো 4 ধরনের তরুণাস্থি, আগে নামগুলো বলো। একটা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি, স্বচ্ছ মানে হায়ালিন, আসলে সাইটোপ্লাজম স্বচ্ছ, এই জন্য সাইটোপ্লাজমের অপর নাম হায়ালোপ্লাজম। তো হায়াল মানে হচ্ছে স্বচ্ছ, হায়াল। ওকে, তাহলে বলো কি কি তরুণাস্থি আছে? স্বচ্ছ আছে, চুনময় আছে, চুন মানে ক্যালসিয়াম জমেছে, ক্যালসিফাইড। তাহলে বলো স্বচ্ছ চুন, আর একটা সাদা একটা হলুদ, শ্বেতপিত। শ্বেত মানে সাদা, পিত মানে হলুদ। এই পিতেরই আরেকটা নাম ইলাস্টিক বা স্থিতিস্থাপক। তাহলে 4টা নাম আমার সাথে বলো। স্বচ্ছ চুন, শ্বেতপিত, স্বচ্ছ চুন, শ্বেতপিত, স্বচ্ছ চুন, শ্বেতপিত। কমেন্ট করো। স্বচ্ছ চুন, শ্বেতপিত। এই পিত মানে হলো ইলাস্টিক, আর চুন মানে তো ক্যালসিফাইড, ক্যালসিয়াম থাকবে, ক্যালসিফাইড। এক্সাম্পল মনে রাখার বুদ্ধি হলো, সবাই বলো চুন জমে মাথায়, চুন জমে মাথায়। তাহলে চুন জমে মাথায়, তাহলে চুন জমে মাথায়। জাস্ট একটা জিনিস মনে রাখবা, চুন জমে মাথায়, চুন জমে মাথায়, শেষ। তার মানে দাঁড়ালো চুনময় তরুণাস্থি পাওয়া যায় মাথায়, হিউমেরাস এবং ফিমারের মস্তকে। সো মস্তকে একটা এক্সাম্পল, মস্তক, মাথা থাকলেই সেটা হচ্ছে চুনময়। এবং চুন জমার কারণে এটা অনেকটা অস্থির মতো শক্ত রূপ ধারণ করে। এখন আসো পিত্তন্তুময় তরুণাস্থি। তাহলে পিত্তন্তুময় যেহেতু ইলাস্টিক মানে স্থিতিস্থাপক, সো ইতে ইলাস্টিক, এর এক্সাম্পল মনে রাখবো ট্রিপল ই। এই ট্রিপল ইর একটা হলো এক্সটার্নাল ইয়ার,
মানে বহিকর্ণ। এই যে কানের যে পিনা, পিনা এই যে এইটা, এটা হচ্ছে ইলাস্টিক। আর একটা ইতে হলো এপিগ্লটিস, বা যেটাকে আমরা উপজিহ্বা বলি। আগেকার বইয়ে আলজিহ্বা লেখা ছিল, তাই অনেক বইয়ে উত্তর আলজিহ্বা পাবা, কিন্তু আলজিহ্বা হলো মাংস। আর একটা ইতে হলো ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান নালী। তাহলে এই যে তিনটা এরা হচ্ছে ইলাস্টিক, ইলাস্টিক। তাহলে চুন জমে মাথায়, ইতে ইলাস্টিক, ই ই ই, ইতে ইলাস্টিক, ই ই ই, ট্রিপলি। আচ্ছা, এখন শ্বেততন্তুময়, শ্বেততন্তুময়ের দুইটা এক্সাম্পল। শ্বেত মানে কি সাদা, সাদা, এর এক্সাম্পল হচ্ছে টাকা। সো টেন্ডন যদি থাকে আর কশেরুকা যদি থাকে তাহলেই হচ্ছে শ্বেততন্তুময়। অর্থাৎ দুই কশেরুকার, এই যে আমাদের যে কশেরুকা আছে মেরুদণ্ডের হাড়, এই দুই কশেরুকার মধ্যবর্তী যে তরুণাস্থি, এইটা হলো শ্বেততন্তুময়। তাহলে শ্বেত টাকা, শ্বেত টাকা এভাবে মনে রাখবা, সাদা টাকা, কালো টাকা না, সাদা টাকা। সো টতে টেন্ডন থাকবে, কোনো এক্সাম্পলে যদি টেন্ডন থাকে আর কতে যদি কশেরুকার মধ্যবর্তী থাকে তাহলে সেটাই হচ্ছে শ্বেততন্তুময়। ভাইয়া বিলিভ করো, আমি যদি তিনটা এক্সাম্পল পারি তাহলে বাদবাকি যা জানি না সেটা স্বচ্ছ, সেটা স্বচ্ছ। তাহলে এটা মনে রাখতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে। তাহলে বলো, চুন মাথায়, চুল না রে, চুন জমে মাথায়, ই ই ই ই, সাদা টাকা। শেষ পড়া, সাদা টাকা, চুন মাথায়, ই ই ই ই, বাকি সব স্বচ্ছ। পারবো কিনা জানাও ভাইয়া, পারবো কিনা জানাও। পারবে সবাই? আছি আছি আছি। আরে তোদেরকে আমি কমেন্ট করতে দিছি, তোরা কমেন্ট না করে ভাইয়ারে খুঁজতেছিস, হবে? একটু তো আমার রেস্ট দিবি তাই না? একটু খাচ্ছি, খাই আর পড়াই তোদের, তোরাও খেয়ে নে। আহ, হাগা টাস করতে যাই নাই, কি কস? এদিকে আয়। তাহলে তরুণাস্থির প্রকারভেদ শেষ। ওয়াও কি মজা। এখন আয়, তরুণাস্থির বৈশিষ্ট্য পড়লে তরুণাস্থি পড়া শেষ, বাকি থাকবে অস্থি। তোমার মা যখন যাবে তখন। ওকে ওকে। আচ্ছা, একেবারেই খাস। তরুণাস্থি বা কোমলাস্থি, এর ইংলিশ কার্টিলেজ, বাট অবশ্যই তুই মনে রাখবি তরুণাস্থির আরেকটা নাম হলো কন্ড্র। হ্যাঁ, বানান দেখলে মনে হয় চন্দ্র, এই চন্দ্র না, এটা হচ্ছে কন্ড্র। তাহলে তরুণাস্থির আরেকটা নাম কি বল বাবু? কন্ড্র। তো তুমি যদি এইটা জানো, তুমি যদি এইটা জানো যে কন্ড্র, কন্ড্র তাহলে সবগুলোই পড়া শেষ প্রায়। দেখো কিভাবে। প্রথম কথা, তরুণাস্থি যেহেতু একটু নরম, তো তরুণাস্থির বেলায় কোষের সংখ্যা কম কিন্তু মাঝখানেই ফাঁকা জায়গা বেশি, তাই কিন্তু সে নরম। কোষগুলো যদি কাছাকাছি থাকতো একটু শক্ত হইতো। যাই হোক, কোষের সংখ্যা কম, মাঝখানে ফাঁকা জায়গা বেশি, সো এরা নরম, এই কথাটা এখানে বলছে। তো কন্ড্র মানে যেহেতু তরুণাস্থি, তাহলে যার নামে কন্ড্র থাকবে সেটা তরুণাস্থির কোষ। ব্লাস্ট থাকলে অপরিণত, সাইড থাকলে পরিণত। গেল। নামের শেষে ইন মানে প্রোটিন, তাহলে কন্ড্রের যে প্রোটিন তার নাম কন্ড্রিন। সেটা আবার দুই ধরনের, একটা কন্ড্রো মিউকয়েড, একটা কন্ড্রো অ্যালবুমিনয়েড, মানে একটা অ্যালবুমিন একটা মিউসিন। সো দুইটার নামে কি আছে? কন্ড্রো।
কন্ড্রো। ওকে, আচ্ছা এখন আসো, তরুণাস্থির কোষ হোক আর অস্থির কোষ হোক, যে কোষেই হোক না কেন, এই কোষগুলো থাকে একটা গহ্বরে। এই গহ্বরের অপর নামই হলো ল্যাকুনা। তোমাকে যদি প্রশ্ন করে তরুণাস্থি কোষ কোথায় থাকে, উত্তর ল্যাকুনা। তোমাকে যদি প্রশ্ন করে অস্থি কোষ কোথায় থাকে, উত্তর ল্যাকুনা। আর ল্যাকুনা মানেই গহ্বর, ল্যাকুনা মানেই গহ্বর। খুবই ইম্পর্ট্যান্ট, তরুণাস্থিতে যে তন্তু থাকে এর মধ্যে কোন তন্তুটা প্রধান, কোলাজেন। কোলাজেন। আর ভাইয়া পেরি মানে চারদিকে, কন্ড্রো মানে তরুণাস্থি, তাহলে তরুণাস্থির আবরণ কি, পেরিকন্ড্রিয়াম। খেয়াল করবা আমাদের যেগুলো তরুণাস্থি এর ভেতর আল্লাহ তাআলা রক্তনালী দেয় নাই, রক্তনালী দেয় নাই। তাহলে হয়ে গেল পড়াশোনা। এখন তরুণাস্থি কি করবে দেখ, এ টানলাম, অনেক বেশি টান সে সহ্য করতে পারে, তাহলে তরুণাস্থির একটা কাজ হলো চাপ টান প্রতিরোধ করা। তরুণাস্থি আমার নাকের কানের আকৃতি দিচ্ছে, তাহলে বিভিন্ন অঙ্গের আকৃতি দেয়। তরুণাস্থির ফলে দুইটা অস্থির ঘর্ষণ থেকে রক্ষা পায়, কারণ দুই অস্থির মাঝখানে কি আছে, তরুণাস্থি। এটা মেডিকেলে আসছিল যে মানবদেহের কোন তরুণাস্থি সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ়, ফাইব্রো কার্টিলেজ। দেখ কার্টিলেজ মানেই তো সে তরুণাস্থি, আর ফাইবার মানে কি, তন্তু। তাহলে যে তরুণাস্থিতে তন্তু আছে সে একটু বেশি শক্তিশালী। এবং তরুণাস্থির কাজই হলো মূলত দুই হাড়ের মাঝখানে থেকে এদের ঘর্ষণ থেকে রক্ষা করা, দুই হাড়ের মাঝখানে থেকে এদেরকে পিচ্ছিল করা। এই লুব্রিসিন মানেই হচ্ছে পিচ্ছিল, লুব্রিকেটর হিসেবে কাজ করে। খেয়াল করে দেখতো এর নাম কেন তরুণাস্থি। তরুণাস্থিকে ভাঙলে হয় তরুণ প্লাস অস্থি। তার মানে দাঁড়ালো অস্থি যখন তরুণ থাকে, অস্থি যখন তরুণ থাকে তখনই ভাইয়া তার নাম তরুণাস্থি। তার মানে আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আমাদের সকল হাড় তরুণাস্থি ছিল, পরবর্তীতে সেটা অস্থি হয়েছে। আর যে মাছের নাম ইকথিস মানে মাছ, যে মাছের নামেই কন্ড্রো আছে, এই শালার মাছের তো পুরো অন্তকঙ্কালই কি, তরুণাস্থি। তাহলে তুমি দেখো তোমাকে মুখস্থ রাখা লাগবে না, অপশন দেখলেই পারবা। শুধু কোনটা শক্ত সবচেয়ে, ফাইবার থাকবে। কে পিচ্ছিল, অবশ্যই হাড্ডি পিচ্ছিল করবে না, তরুণাস্থি পিচ্ছিল। তো আমাদের ভ্রূণীয় কঙ্কাল তরুণাস্থি, কোন মাছের অন্তকঙ্কাল তরুণাস্থি, মাছের নামেই কন্ড্রো আছে। তাহলে চিন্তা করতো কন্ড্রো কথাটা কোথায় কোথায় আছে, এই দেখ একবার কন্ড্রো, পেরিকন্ড্রিয়াম দুইবার, কন্ড্রিন তিনবার, কন্ড্রোমিউকয়েড চারবার, কন্ড্রো অ্যালবুমিনয়েড পাঁচবার, কন্ড্রোব্লাস্ট ছয়বার, কন্ড্রোসাইট সাতবার। তাহলে এইখানে তোমাকে মনে রাখা লাগবে কন্ড্রো মানেই তরুণাস্থি, কন্ড্রো মানেই তরুণাস্থি, কন্ড্রো থাকলেই তরুণাস্থি, শেষ। এবার চলে আসো ভাইয়া অস্থি। আচ্ছা অস্থির হরমোনের নাম কি, দেখো তরুণাস্থি মানে যেহেতু তুমি পড়লা কন্ড্রো, অস্থি মানে তুমি দুইটা ব্যাপার মনে রাখবা। অস্থি মানেই তুমি মনে রাখবা অস্থি। দেখো অস্থি মানেই অস্থি, অস্থি কিংবা অসি মনে রাখতে পারো, অসি। তাহলে অস্থি বা অসি, অস্থি বা অসি। তাহলে কখনো যদি বলে অস্থির হরমোনকে কি বলে, তাহলে অস্টিও ক্যালসিন, অস্থি ব্যাপারটা থাকবে। ঠিক আছে, অস্টিও ক্যালসিন। হেডলাইনগুলো পড়বা, এইটা ভালো করে পড়বা। অস্থিতে কত পার্সেন্ট ক্যালসিয়াম জমা থাকে, 97%। বাকি সব হেডলাইন পড়বা, একবার করে হেডলাইন দেখে নিবা, আসে না বললেই চলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অস্থির কাজ কি। আমরা সবাই জানি এই যে অস্থির ভেতর লাল লাল যেটা থাকে, মুরগির রানের যে মাথাটা চিবাই আমরা, ওর ভেতর কি যে লাল লাল থাকে সেগুলোকে বলে অস্থি মজ্জা। এই অস্থি মজ্জার ভেতর স্টেম কোষ আছে, যে স্টেম কোষ থেকে হেমাটো মানে রক্তকণিকা তৈরি হয়, তাই এটাকে বলে হেমাটোপোয়েটিক স্টেম কোষ। বিশাল নাম। এখান থেকে প্রতিদিন 5 বিলিয়ন লোহিত কণিকা সৃষ্টি হয়। সো অস্থির একটা গুরুত্বপূর্ণ কাজ হলো লোহিত কণিকা তৈরি করা। এগুলো আসে না জীবনে, মন চাইলে হেডলাইন পড়বা। এখন অস্থি দুই প্রকার, নিরেট আর স্পঞ্জি। এটা মনে রাখা একদম পানি। তুমি বলো তো কে বেশি শক্ত হবে, নিরেট না স্পঞ্জি? বলে রাখি স্পঞ্জ মানে ওর ভেতর অনেক ছিদ্র 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 আছে। কে বেশি শক্ত বলো? ডেফিনেটলি নিরেট। তাহলে ভাইয়া নিরেটটা শক্ত, তাহলে ঘন ভারী মজবুত। তাহলে বলো তো যে অনেক বেশি শক্ত সে বাইরে থাকা উচিত না ভেতরের দিকে থাকা উচিত? সে তো তোমাকে প্রোটেকশন দিবে, সে বাইরে থাকা উচিত না ভেতরে থাকা উচিত? অবশ্যই সে বাইরে থাকা উচিত। দেখো সে বাইরে আছে। যেহেতু নিরেট অস্থি অনেক শক্ত, তাহলে তোমার শরীরে কোনটা বেশি থাকা উচিত, নিরেট না স্পঞ্জি? অবশ্যই নিরেট। তার পার্সেন্টেজও দেখো অনেক বেশি, 80%। তাহলে ওটা বাকিটা।
তাহলে তোমার শরীরের যেগুলো লম্বা লম্বা অস্থি, যেহেতু নিরেট অস্থির পরিমাণ বেশি, তাহলে লম্বা লম্বা অস্থি হিউমেরাস, ফিমার, এগুলো সবই নিরেট, বাকি সব স্পঞ্জি। বাকি সব বলতে যত চাপা অস্থি, চাপা হাড়, বড় বড় হাড়ের প্রান্তভাগ, অর্থাৎ বড় বড় হাড়ের প্রান্তভাগ চিবালেই ইজিলি ওটা ভাঙ্গা যায়, কিন্তু ওর দেহটা কিন্তু সহজে ভাঙ্গা যায় না। তাহলে এই মাথার মধ্যে আছে কি স্পঞ্জি অস্থি। সত্যি কথা, মাথার মধ্যে স্পঞ্জিও আছে, নিরেটও আছে, কিন্তু বইয়ে যেভাবে লেখা আমরা ওভাবেই কিন্তু পড়াচ্ছি। আর লাস্ট ওয়ান, এই নিরেট অস্থির একককেই বলে হ্যাবার্সিয়ান তন্ত্র বা অস্টিয়ন। দেখো অস্টি মানে অস্থি, আর নামের শেষে অন লিখলে হয় একক, যেমন নিউরন, নেফ্রন। তাহলে অস্থির একককে বলে অস্টিয়ন, এরই বাংলা হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র। আর তোমাদেরকে আমি শ্বসন তন্ত্র পড়াইছি, অ্যালভিওলাসের ফাঁকে ফাঁকে কি থাকে, ট্রাবেকুলি থাকে। এই যে ট্রাবেকুলি হচ্ছে অস্থি, আর মাঝখানে এগুলো হচ্ছে ছিদ্র। যেহেতু স্পঞ্জি অস্থির মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, তাহলে দুই ছিদ্রকে পৃথক করার জন্য যে হাড়, এই হাড্ডিগুলো দেখতে কি পর্দার মতো, ট্রাবেকুলার মতো, এই জন্য স্পঞ্জি অস্থির একক হলো ট্রাবেকুলি। ট্রাবেকুলি। এখন গতদিন যেহেতু আমরা অস্থি পড়ছি, তাহলে কারা লম্বা, কারা খাটো, কারা চাপা, এটা তুমি এখন পারবা। মনে রাখবা, বায়ুপূর্ণ অস্থি হচ্ছে তারাই যার ভেতর সাইনাস থাকে। আমি যেহেতু তোমাদেরকে পঞ্চম অধ্যায় পড়াইছি, 4 জোড়া সাইনাস ছিল, ফ্রন্টাল, ম্যাক্সিলারি। তাহলে এই হাড়ের ভেতর সাইনাস আছে। সাইনাস আছে মানে ফাঁকা জায়গা আছে। তাহলে বায়ুপূর্ণ অস্থি হলো এই যে ম্যাক্সিলা। এখন আসো কশেরুকা। তোমাকে তো কশেরুকা নিয়ে এখনো পড়াই নাই। কশেরুকা দেখতে না লম্বা না খাটো, জাস্ট এলোমেলো, এটা একটা অনিয়ত অস্থি। এই যে খাটো অস্থি, এই যে আমার করতল, এই অস্থিগুলো ফ্যালাঞ্জেস, এই যে কবজি, এগুলো সব খাটো অস্থি। আর এখানে যা যা পড়েছে এগুলো লম্বা অস্থি। পায়ের বেলায়ও সেম। বাদ বাকিগুলো চাপা। এখন আসো হ্যাবার্সিয়ান তন্ত্র। তার মানে তুমি হ্যাবার্সিয়ান তন্ত্র, আচ্ছা এইখানে আসো। আচ্ছা অস্থির শুরু থেকেই পড়ি। এই যে দেখো অস্থি। সো আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ। তাহলে অস্থি থেকে আমরা কি মনে রাখবো, অস্থি। তাহলে দেখো এর আবরণ কি, এর আবরণ হলো পেরি মানে চারিদিকে, পেরি অস্টিয়াম। খুবই কমন সেন্স, এটা নমনীয় হবে না, স্থিতিস্থাপক হবে না, এটা কঠিন। আচ্ছা কি জমার কারণে অস্থি কঠিন, ক্যালসিয়াম জমার কারণে। আচ্ছা ক্যালসিয়াম জৈব না অজৈব, ক্যালসিয়াম অজৈব, তাহলে ক্যালসিয়াম জমার কারণেই কঠিন। এখানে ক্যালসিয়ামের পরিমাণ জৈবর চেয়ে একটু বেশি, কত দুটোই 50-50, বাট ক্যালসিয়াম 10 বেশি, 60, এটা 40, ভুল বানা। তো কি কি ক্যালসিয়াম আছে অজৈব পদার্থ, ক্যালসিয়াম ফসফেট সবচেয়ে বেশি, এটাই মনে রাখবা। বাকি সব ক্যালসিয়ামের যৌগ, বাট সবচেয়ে বেশি কি ক্যালসিয়াম ফসফেট, সাথে ম্যাগনেসিয়াম ফসফেটও আছে অজৈব। এবং 4 ধরনের অস্থিকোষ আছে, দেখো প্রত্যেকটার নামেই অস্থি আছে। তাহলে অস্থি দেখলেই তুমি বুঝে যাবে এগুলো অস্থিকোষ। আবার আমি কি বলছি, অস্থির আরেকটা নাম হলো অসি। তাহলে অসির শেষে ইন লাগালে কি হয়, অসেইন। তাহলে যদি বলে অসেইন কার থাকে, তাহলে অস্থির। এবং এখানেও কোলাজেন থাকে, তাহলে এখানে মুখস্থ বিদ্যা কি কি, পার্সেন্টেজটা অজৈব হচ্ছে 60%, ক্যালসিয়ামের কোন লবণ বেশি থাকে, ফসফেট। আর 4 ধরনের কোষ আছে, সবার নামে কি আছে ভাইয়া, অস্থি আছে। এখন অস্থির প্রকারভেদ, একটু আগেই পড়েছি নিরেট আর স্পঞ্জি। এখন আমরা শুধু কি পড়ব, যেটা নিরেট অস্থি তার একক যে হ্যাবার্সিয়ান তন্ত্র, এই ছবিটার দিকে তাকাও। একটা হ্যাবার্সিয়ান তন্ত্রে আসলে কি কি থাকে। একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের এই যে কেন্দ্র দেখছো না, এই কেন্দ্রে থাকে হ্যাবার্সিয়ান তন্ত্রের, এই যে কেন্দ্রে থাকে হ্যাবার্সিয়ান নালী। তুমি পরীক্ষায় কিভাবে আনসার করবা সেটা বলছি, এটা রিটেনেও আসতে পারে। এই নালীর চারদিকে আছে অনেকগুলো স্তর, 5 থেকে 15টা স্তর। স্তরগুলোকে বলে ল্যামেলি। আর এই প্রতিটা স্তরের মধ্যে আছে গহ্বর। একটু আগেই বলেছি গহ্বরগুলোকে বলে ল্যাকুনা। এই ল্যাকুনার মধ্যে থাকে অস্থিকোষ। আর 2 ল্যাকুনাকে যুক্ত করার জন্য এই যে নালীগুলা ছোট ছোট ক্যানেল, এইগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। তাহলে 4টা কথা তোমাকে মনে রাখতে হবে। কি কি সেই 4টা কথা, হ্যাবার্সিয়ান তন্ত্রের, যদি বলে হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালীকে কি বলে, কেন্দ্রীয় নালী, তাহলে হ্যাবার্সিয়ান নালী। ওর চারদিকে 5 থেকে 15টা স্তর থাকে, তাকে কি বলে, ল্যামেলি। তাহলে স্তর মানে ল্যামেলি। ল্যামেলির মধ্যে ফাঁকা ফাঁকা গহ্বর আছে, তার নাম কি, ল্যাকুনা। ল্যাকুনায় কি থাকে, অস্থিকোষ। এই ল্যাকুনার মধ্যে যে কানেক্ট করে যে নালী, তাকে কি বলে, ক্যানালিকুলি। বলো তাকে কি বলে, ক্যানালিকুলি। এখন এই ছবিটা দেখো লাস্ট,
এই যে দেখো এইটা একটা হ্যাবার্সিয়ান তন্ত্র, এটা তার হ্যাবার্সিয়ান নালী, এই নালীটা নিচে চলে আসছে। এইটা একটা হ্যাবার্সিয়ান তন্ত্র, এটা তার হ্যাবার্সিয়ান নালী, দেখো এটা নিচে চলে আসছে। এই দুই হ্যাবার্সিয়ান নালীকে যুক্ত করছে যে নালী, তার নাম ভকম্যান নালী, যে নালী ভক ভক করে। তাহলে যদি প্রশ্ন হয় হ্যাবার্সিয়ানকে যুক্ত করে কে, তাহলে বুঝবা হ্যাবার্সিয়ান একটা বিজ্ঞানীর নাম, তাকে যুক্ত করেছে আরেকটা বিজ্ঞানীর নামের নালী, যার নাম ভকম্যানস নালী। তাহলে এই 5টা কথা পড়লেই হ্যাবার্সিয়ান তন্ত্র পড়া শেষ। তাহলে আমাদের অস্থি পড়া শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি কি? তাহলে হ্যাবার্সিয়ান তন্ত্রের অপর নাম অস্টিয়ন, অস্টিয়ন। এরপরে কি পড়তে হবে? এখানে 5 থেকে 15টা স্তর আছে। হ্যাঁ, ল্যাকুনা নামে গহব্বর, পরীক্ষা আসবে গহব্বরকে কি বলে? ল্যাকুনা। পরীক্ষা আসবে অস্থিকোষ কোথায় পাওয়া যায়? ল্যাকুনা। যদি প্রশ্ন হয় ল্যাকুনার চারদিকের যে নালী তাকে কি বলে? ল্যাকুনার চারদিকের নালী ক্যানালিকুলি, ক্যানালিকুলি। যদি বলে হ্যাবার্সিয়ান তন্ত্রকে যুক্ত করে যে নালী তাকে কি বলে? তাহলে হ্যাবার্সিয়ানকে যুক্ত করবে আরেকটা নালী, সেটা হলো ভ। তাহলে কেউ যদি ভুলে যাও, ল্যাকুনাকে যুক্ত করবে এই যে কনল, ক্যানেল, আর হ্যাবার্সিয়ানকে যুক্ত করবে ভ, তাহলে ভকম্যান। আর যদি বলে স্তরগুলোকে কি বলে? স্তর হচ্ছে ল্যামেলি, 5 থেকে 15টা স্তর থাকে, স্তরকে বলে ল্যামেলি। যদি বলে কেন্দ্রীয় অংশকে কি বলে? কেন্দ্রীয় নালীকে বলে হ্যাবার্সিয়ান নালী, কেন্দ্রীয় নালীকে বলে হ্যাবার্সিয়ান নালী। ঠিক আছে, কেন্দ্রীয় রেডি, ওকে, কেন্দ্রীয় নালীকে বলে হ্যাবার্সিয়ান নালী। ক্লিয়ার? তাহলে এই 5টা কথা, জাস্ট 5টা ওয়ার্ড। স্তর থাকলে ল্যামেলি, কেন্দ্র থাকলে হ্যাবার্সিয়ান নালী, আর এর অপর নাম অস্টিয়ন। গহব্বর থাকলে ল্যাকুনা, ল্যাকুনার চারদিকের নালী তাহলে কনল, ক্যানালিকুলি, হ্যাবার্সিয়ানকে যুক্ত করে ভ, ভকম্যানস নালী। শেষ বাবু। আর অস্থিমজ্জা 2 ধরনের, লাল এবং হলুদ, লাল এবং হলুদ অস্থিমজ্জা। তো আমাদের আলহামদুলিল্লাহ সকল পড়া শেষ। এখন আমাদের কশেরুকার গঠনটা বাকি আছে, কশেরুকার গঠন বাকি আছে, কশেরুকার গঠন বাকি আছে। চলে যাই কশেরুকার গঠনে। এই যে একটা কশেরুকা দেখো, এর গঠন থেকে প্রশ্ন আসে না, তারপর আমরা একবার দেখাই। মানুষের দেহের প্রথম যে কশেরুকা তার নাম হলো অ্যাটলাস, অ্যাটলাস, এটা মনে রাখবা। মানুষের যে 33টা কশেরুকা তার নাম হচ্ছে অ্যাটলাস। ওকে, ওকে। এবং সর্বশেষ কশেরুকা তার নাম কক্কিক্স। এবং এই যে পুরো অ্যাটলাস থেকে কক্কিক্স পর্যন্ত 33টা অনিয়ত আকৃতির কশেরুকা আছে, যেগুলো পরে ফিউজ হয়ে যায় 26টা, গতদিন আমরা পড়েছি। তো এই কশেরুকার 2টা অংশ, একটা কশেরুকাকে, এই কশেরুকার 2টা অংশ। সো আমার কাছে একটা কশেরুকা এখন আছে এই মুহূর্তে। কশেরুকা এভাবে থাকে, এই যে আমি দাঁড়িয়ে আছি এভাবে থাকে, এভাবে, মানে আমার এইখানে থাকে। অর্থাৎ তুমি পেছন থেকে আমার যদি এইগুলো টাচ করো, এগুলো টাচ করো, তুমি এইটা নাড়তে পারবে, এইটা। তো এই দেহ থাকে সামনে, তো এইভাবে ছবিটা এইভাবে দেখানো হয়েছে। তো এইটা কশেরুকার দেহ, বডি, আর এটার নাম আর্চ। এই আর্চ থেকে বিভিন্ন দেখো এই পাশে এই পাশে এই পাশে কিছু প্রসেস দেখা গেছে। ঠিক আছে, এইগুলোর নাম কি? এইগুলোর নাম কি? আসলে এখান থেকে প্রশ্ন একদমই হয় না। তো যেটা মনে রাখতে হবে সেটা হলো এইটা, যে কশেরুকার যে দেহ, এই দেহটাকে বলে সেন্ট্রাম, এবং মানুষের কশেরুকাকে বলে অ্যাসিলাস সেন্ট্রাম। এই শব্দটা মনে রাখতে হবে। অ্যাসিলাস মানে সমতল, অর্থাৎ মানুষের কশেরুকার এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুটোই হচ্ছে সমতল। এবং এই 2 কশেরুকার মাঝে যে চাকতি থাকে, আন্তঃকশেরুকীয় চাকতি, এটা তো আমরা একটু আগে পড়েছি, শ্বেত টাকা, মনে আছে? ওই যে টেন্ডন আর কাতে কশেরুকার মধ্যবর্তী যে তরুণাস্থি, এই আন্তঃকশেরুকীয় চাকতি থাকে 2 কশেরুকার মাঝে। আচ্ছা, যেটা তুমি পড়বা সেটা হলো এই কশেরুকার মাঝখানে যে ছিদ্র দেখতেছো, এই ছিদ্রের নাম ভার্টিব্রাল ফোরামেন। এই ছিদ্র দিয়েই কিন্তু সুষুম্না কাণ্ড নেমে যায়, মানে সুষুম্না কাণ্ড থাকে এই ভার্টিব্রাল ফোরামেনে। আর সুষুম্না কাণ্ড থেকে সুষুম্না স্নায়ু বেরিয়ে আসবে 2 পাশ দিয়ে। এই যে দেখো নিচে যদি আমি আরেকটা কশেরুকা দিতাম, তাহলে এই যে সাইডে এইখানে একটা ছিদ্র তৈরি আছে, ছিদ্র তৈরি হইতো। এই ছিদ্রের নাম ইন্টারভার্টিব্রাল ফোরামেন। দেখো এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, মানে একটা ভার্টিব্রার মধ্যে। বাট এর নিচে যদি আমি আরেকটা কশেরুকা দেই, আমার কাছে এখন কি আরেকটা কশেরুকা আছে? আচ্ছা, আরেকটা কশেরুকা এই মুহূর্তে আমি পাচ্ছি না, তো আরেকটা কশেরুকা আমি পাচ্ছি না। তাহলে এর নিচে যদি আমি আরেকটা কশেরুকা দেই, এখানে একটা ছিদ্র তৈরি হবে।
তখন এটার নাম হবে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তাহলে সুষুম্না কাণ্ড থাকে ভার্টিব্রাল ফোরামেনে, আর সুষুম্না স্নায়ু বেরিয়ে আসে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে। এটাই শুধু মনে রাখবা, তাহলেই হবে, এগুলো আর পড়বো না। ওকে, ছেলেমেয়েরা ওকে কি না বলো? এইটুকুই পড়বা কশেরুকা থেকে। কশেরুকা থেকে তোমাদের প্যাচ লাগে হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি এই প্র্যাকটিক্যাল অংশের জন্য 4-5টা কথা লিখে দিব। প্রথম কথা হলো, আমাদের প্রথম যে কশেরুকা তার নাম অ্যাটলাস। এটা হচ্ছে সার্ভাইকাল, এটা হচ্ছে প্রথম সার্ভাইকাল কশেরুকা। এই সার্ভাইকাল কশেরুকা থেকে তুমি মনে রাখবা এটার দেহ নাই, দেহ নাই। এই কশেরুকার যে স্পাইনাস প্রসেস থাকে, এই যে এইটা হচ্ছে স্পাইনাস প্রসেস, কাটার মতো পেছনে থাকে, এর স্পাইনাস প্রসেসও নাই, প্রসেসও নাই। সো এই দেহটা না থাকার কারণে পুরোটাই গোল্লা, ফলে এটা দেখতে রিং বা আংটির মতো, এটা দেখতে রিং বা আংটির মতো। এটাই হলো ভাইয়া অ্যাটলাস। এছাড়া মানুষের দ্বিতীয় কশেরুকাটার নাম অ্যাক্সিস। এটা হচ্ছে মানুষের দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা। এই অ্যাক্সিস থেকে তুমি যেটা পড়বা সেটা হলো ওর যে স্পাইনাস প্রসেস, এই স্পাইনাস প্রসেস, এই স্পাইনাস প্রসেসটা হলো দ্বিখণ্ডিত, দ্বিখণ্ডিত। তো মনে রাখবা 2 থেকে 6 নাম্বার যে সার্ভাইকাল কশেরুকা তার স্পাইনাস প্রসেসটা এরকম দ্বিখণ্ডিত। আর 2 নাম্বার সার্ভাইকাল কশেরুকা, এখানে একটা ভয়ঙ্কর প্রসেস আছে ওডন্টয়েড। এই প্রসেসের কারণে মানুষ ফাঁস টানলে মারা যায়। তাহলে এটা খুবই আসে পরীক্ষায়, ওডন্টয়েড প্রসেস কই থাকে? অ্যাক্সিসে। আর যেটা মানুষের সপ্তম সার্ভাইকাল, সপ্তম সার্ভাইকাল, এর অপর নাম ভার্টিব্রা প্রমিনেন্স। কেন এর ভার্টিব্রা প্রমিনেন্স? প্রমিনেন্স শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট। এই যে আমি যদি গলাটা এমন করি, এই যে দেখো আমি ধরতে পারছি একটা উঁচু অংশ, এই উঁচু অংশটার নাম হচ্ছে 7 নাম্বার কশেরুকার, এই যে 7 নাম্বার সার্ভাইকালের স্পাইনাস প্রসেস। তার মানে এর স্পাইনাস প্রসেস, এর স্পাইনাস প্রসেস সুস্পষ্ট। এর স্পাইনাস প্রসেস এতই সুস্পষ্ট যে আমি আমার গলাটা এরকম করে হেলে এই যে ধরতে পারছি, এটা 7 নাম্বার, এই যে যেটাই লাগতেছে 7 নাম্বার, এর নাম ভার্টিব্রা প্রমিনেন্স। থোরাসিক কশেরুকা থেকে আমি শুধু একটা কথা মনে রাখবো, যে থোরাসিক কশেরুকার সাথে যেহেতু পরশুকা লেগে থাকে, আমার বুকের কশেরুকার সাথে যেহেতু পরশুকা লেগে থাকে, কোস্টা মানে পরশুকা, তাহলে কোন কশেরুকায়, কোন কশেরুকায় কোস্টাল ফ্যাসেট থাকে? উত্তর হবে থোরাসিক। আর সর্বশেষ হচ্ছে লাম্বার কশেরুকা। লাম্বার কশেরুকাতে 2টা এক্সট্রা প্রসেস থাকে, সেটা হলো ম্যামিলারি ও অ্যাক্সেসরি প্রসেস। পরীক্ষায় যদি প্রশ্ন করে যে ম্যামিলারি ও অ্যাক্সেসরি প্রসেস কার থাকে, উত্তর হলো লাম্বার কশেরুকা। এবং এই কশেরুকাটাই হলো মানবদেহের সবচেয়ে বড় কশেরুকা, যেহেতু এটা আমার কিডনির 2 পাশে থাকে, এরা দেখতে বৃক্কাকার। আর থোরাসিক যেহেতু আমার বুকে থাকে, হার্ট আছে বুকে, এদের দেহটা দেখতে হৃৎপিণ্ডাকার। ভাইয়া বিলিভ করো এটা হচ্ছে ব্যবহারিক অংশ। তাহলে ব্যবহারিক অংশ থেকে তুমি মনে রাখবা মানুষের প্রথম সার্ভাইকাল কশেরুকা অ্যাটলাস, ওই শালার দেহ নাই, স্পাইনাস প্রসেস নাই, রিংয়ের মতো। 2 নাম্বারটা অ্যাক্সিস, ওই অ্যাক্সিসের ওডন্টয়েড প্রসেস আছে। 7 নাম্বারটার নাম ভার্টিব্রা প্রমিনেন্স, সে খুবই প্রমিনেন্ট, তার স্পাইনাস প্রসেস অনেক বেশি প্রমিনেন্ট। আর থোরাসিক বুকে, তাহলে হার্ট বুকে হার্টের মতো কোস্টা আছে, পরশুকা লেগে থাকে। আর লাম্বারে আছে ম্যামিলারি ও অ্যাক্সেসরি প্রসেস। তো আই থিঙ্ক তোমাদের ইনশাআল্লাহ সামনের 10টায় ক্লাস তোমাদের হাড়ভাঙ্গা, স্থানচ্যুতি আর মস্কানো, এখানে 4-5টা লাইন দেওয়া আছে হাড়ভাঙ্গা, স্থানচ্যুতি, মস্কানো থেকে। সেই 4-5টা লাইন আমি একবার জাস্ট দেখাই দিচ্ছি। ঘড়ি ধরে আর 2 মিনিট। জি, ওকে। আচ্ছা, আমরা যদি সবার শেষে যাই, মস্কানো একদম লাস্ট পেজ। মস্কানো মানে এখানে হাড় ভাঙবে না, শুধু মাথায় রাখবা মস্কানো মানে 2 হাড়ের মাঝে যে লিগামেন্ট, এই লিগামেন্টটা ছিঁড়ে যাবে বা সেখানে একটা অস্বাভাবিক টান পড়বে। জাস্ট এই শব্দটা যে মস্কানো মানে কি? মস্কানো মানে
লিগামেন্টে টান পড়বে বা ছিঁড়ে যাবে। এবং আমাদের সবচেয়ে বেশি গোড়ালি মস্কায় একটা জিনিসই পড়তে হয় যে মস্কানোর চিকিৎসা হলো রাইস। কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। এই রাইসতে কি, রাইসতে হলো তুমি রেস্ট নিবা, বিশ্রাম, আইতে আইস বরফ লাগাবা, শীতে কম্প্রেশন জায়গাটা চাপ দিবা, ব্যান্ডেজ দিয়ে চাপ দিবা। কিন্তু আজমল স্যার কম্প্রেশনের বাংলা করেছে ক্ষত পরিষ্কার, যেটা একটা খুবই খারাপ কাজ করেছে, বাট উনি এখনো ঠিক করে নাই। আর উচ্চতায় রাখা, তুমি দেখবা হাসপাতালে যত লোক ভর্তি পা ভাঙ্গা সবার পা আসমানে ঝুলানো আছে। কারণ কি জানো, আমার পায়ের যে পেশি আছে ওই পেশিগুলো মুভ করার মাধ্যমে রক্ত নিচ থেকে উপরে আসে। এই যে আমি হাঁটতেছি, আমার পেশিগুলো মুভ যখন করবে রক্ত কিন্তু উপরে উঠবে, কিন্তু পা যখন আমার মস্কে যাবে পা তো আমি নাড়াবো না, তাহলে নিচ থেকে তো রক্ত উপরে উঠবে না, তাই পা আসমানে ঝুলে রাখা হয় যাতে গ্রাভিটি নিচে কাজ করে। তাহলে মস্কানোর চিকিৎসা রাইস শেষ। মস্কানোর চিকিৎসা রাইস। রাইস থেকে ইংলিশটাও পড়বা বাংলাটাও পড়বা, মস্কানো হয়ে গেল। এবার আসো স্থানচ্যুতি। স্থানচ্যুতি মানে হলো জয়েন্ট, মানে একটা সন্ধিতে দুইটা হাড্ডি থাকে, এর মধ্যে যদি একটা সরে যায় তাকেই বলে স্থানচ্যুতি। তো এই স্থানচ্যুতি কোথায় কোথায় বেশি হয়? আমার কাঁধে হইতে পারে, এই জায়গায় সবচেয়ে হইতে পারে, কোমরে হইতে পারে, হাঁটু। দেখো সিরিয়ালি কাঁধ, এখান থেকে সমদূরত্বে কোমর, হাঁটু, যে জয়েন্টগুলো বেশি নড়ে সেখানে হইতে পারে। শুধু নাম বা এগুলো একদমই আসে না ইউনিভার্সিটিতে। স্থানচ্যুতি 4 প্রকার। জন্মগতভাবে, দেখো জন্মগতভাবে একটা বাচ্চার মাথা না বেরিয়ে হাত বের হয়েছে, কেউ হাত ধরে টান মারছে খুলে গেছে। আঘাতজনিত, অনেক মেয়ে আছে যে গ্রামের বাসায় অনেক ওজনের কিছু বস্তু তোলে, তুলতে গিয়ে দেখা গেল খুলে গেছে, এটা আঘাতজনিত। কারো রোগের কারণে, বাতের কারণে এগুলো হইতে পারে। এবং সর্বশেষ হচ্ছে হাড় ভাঙ্গা। তো হাড় ভাঙ্গা থেকে তোমরা যেটা পড়বা, হাড় ভাঙ্গা 3 প্রকার। এই যে ধরো কারো হাড় ভাঙছে, ভেঙে 2 টুকরা হয়েছে, এই যে এখানে আসো, চিকিৎসা শাস্ত্র মতে হাড় ভাঙ্গা 2 প্রকার। সেন্টেন্সের মতো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ধরো হাড় ভেঙে 2 টুকরা হয়েছে কিন্তু বাইরে বেরিয়ে আসে নাই, এটা হলো সাধারণ। সাধারণ অর্থাৎ বাইরে বেরিয়ে আসে নাই, তাই এটা বদ্ধ। কিন্তু হাড় 2 টুকরা হয়ে বাইরে বেরিয়ে আসছে, তাহলে মুক্ত হয়ে গেছে, বাইরে দেখতে পাচ্ছিস, তাহলে এটা হলো মুক্ত। তাহলে বলো সাধারণ মানে বদ্ধ, কারণ হাড় বেরিয়ে আসবে না। তাহলে যৌগিক মানে আরেকটু খারাপ, যৌগিক মানে দেখ হাড় বেরিয়ে আসবে। এখন হাড় যদি বেরিয়ে আসে তোর চামড়ার মধ্যে ক্ষত হবে, এই ক্ষত যদি 1 সেন্টিমিটারের বেশি না হয় তাহলে সেটা ধরন 1, যদি 1 সেন্টিমিটারের বেশি হয় তাহলে সেটা ধরন 2, যদি আরও বেশি মারাত্মক ক্ষত হয় তাহলে ধরন 3। এখন কথা হচ্ছে তাহলে সরল হচ্ছে 2 টুকরা, সাধারণ হচ্ছে 2 টুকরা বেরিয়ে আসবে না, যৌগিক হচ্ছে 2 টুকরা বেরিয়ে আসবে, আর জটিল হচ্ছে 2-এর অধিক টুকরা। ধর কেউ বাড়ি দিল কয়েক টুকরা, কিংবা মনে কর ট্রাক উপর দিয়ে চলে গেল বহু টুকরা, তাহলে জটিল 2 প্রকার ভাইয়া। একটা হচ্ছে বহু টুকরা, কয়েক টুকরা। এটাই হচ্ছে ভাইয়া এই চলন চ্যাপ্টার। আমার ইনশাল্লাহ, আমার বিশ্বাস আমি যতটুকু ডেলিভারি দিলাম তোমাদের, তোমরা যদি এইটুকু আয়ত্ত করতে পারো তোমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারে আর কখনো ভুল করবা না। শুরুর দিকে কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস আছে, আমরা যা পড়েছি সব অন্তকঙ্কাল, বাইরে থেকে যা দেখা যায় সব বহিঃকঙ্কাল, এটা প্রথম পৃষ্ঠা। আর শতে স্প্ল্যাঙ্কনিক, শতে ষড়যন্ত্র মানে শ্বসনতন্ত্রের যেগুলো আছে, শ্বসনতন্ত্রের তরুণাস্থিগুলো স্প্ল্যাঙ্কনিক। কঙ্কালতন্ত্রের কাজ একবার পড়লাম। আর কঙ্কালতন্ত্রে 5টা উপাদান আছে, 5টা শুধু নাম, অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট আর জয়েন্ট। এখানে অপশন দিয়ে দিবে পেশি, পেশি কিন্তু নাই। তারপর এখান থেকে আমরা গতদিন পড়েছি 300 থেকে শুরু করে কিন্তু আমরা পড়েছি, বর্তমান বইয়ে তো 200 কত আছে বলেছিলাম। তো এই যে ভাইয়া, তাহলে বলো হাড্ডির কয়টা উপাদান কঙ্কালতন্ত্রের? 5টা, অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, অস্থি সন্ধি। তাহলে এই চ্যাপ্টারে আমরা পেশি পড়েছি, পেশি কিন্তু কঙ্কালতন্ত্রের উপাদান নয়, এইটা মাথায় রাখবা। সবার জন্য বেস্ট অফ লাক। ওকে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।